খাস কলকাতায় সরকারি হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আরজিকর কাণ্ডে এখনো তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিদিনই জোরালো হচ্ছে জাস্টিসের দাবি, বাড়ছে বিচার চেয়ে পথে নামা মানুষের সংখ্যা। দিন বদলের স্বপ্ন চোখে নিয়ে দফায় দফায় রাত দখল হচ্ছে। হাতে হাত রেখে মানুষের ভিড়ে লম্বা হচ্ছে মানববন্ধন। 9 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের 1 মাস পার। এই 1 মাসে কতটা এগোলো তদন্ত, কোন পথেই বা এগোলো রাজ্য রাজনীতি? আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। অর্ধনগ্ন রক্তাক্ত দেহই জানান দিচ্ছিল নারকীয় কোনো ঘটনাই ঘটেছে। তবুও নির্যাতিতার পরিবারকে প্রথমে কেন আত্মহত্যার কথা বলা হয়েছিল তা আজও রহস্য। আমার মেয়ে ওরকমই না, আমার মেয়েকে ফোন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। একদম এখানে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না কোনো। ধর্ষণ খুন কাণ্ডে 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। ধৃত সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। আরজিকরে সুপারকে বদলির নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। চাপে পড়ে আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে দেন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকেও ইস্তফা দেওয়ার কথা জানান তিনি, যদিও সন্দীপকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন। ওই দিনে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তদন্ত শেষ করার জন্য কলকাতা পুলিশকে সময়ও বেঁধে দেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন 1 সপ্তাহের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে রাজ্য সরকারি সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেবে। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করেই ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে আরজিকরে ধর্ষণ খুনে সেই সেমিনার হলের কাছেই একটি ঘর ভেঙে সংস্কারের কাজ শুরু হওয়ায় শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটেরও। চাপের মুখে কাজ বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কোথায় ময়না তদন্তের চালান? কেন সন্ধে 6টার পর ময়না তদন্ত? সুপ্রিম শুনানিতে আবারও প্রশ্নের মুখে রাজ্য। আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যেও কড়া বার্তা সর্বোচ্চ আদালতের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। জাস্টিস ফর আরজিকর আন্দোলনের দাবি জোরদার। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে ডিম্যান্ড ফর জাস্টিস, কিন্তু আন্দোলনের রাশ কোথায় দাঁড়িয়ে, তদন্তই বা ঠিক কোথায়? 1 মাস পর কি পরিস্থিতি জানবো জি 24 ঘন্টায়। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার করে প্রশ্ন হচ্ছে, আন্দোলনের 1 মাস হয়ে গেল, মূলত এই ঘটনায় যারা দোষী বা যে দোষী সেই পুরো প্রসঙ্গের তথ্য কি সামনে উঠে আসছে? তদন্ত কোথায় দাঁড়িয়ে? আর যারা আন্দোলনে সামিল হয়েছেন, হয়ে চলেছেন, দিনের পর দিন যারা থাকছেন, তারাই বা কি বলছেন? রাজনীতি কোথাও বা জড়িয়ে যাচ্ছে নাকি? কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়ের ভূমিকা? এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দীর্ঘ 1 মাস ধরে কিন্তু আমরাও তুলে ধরেছি আপনাদের সামনে এই সমস্ত তথ্য। একেবারে 9 আগস্ট যখন এই পুরো বিষয়ের সামনে আসে, সেদিনও আমরা ছুটে গিয়েছিলাম আরজিকরে, আর আজও কিন্তু আরজিকর নিয়ে আলোচনায় রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন অভিনেত্রী এবং আন্দোলনকারী দেবলীনা দত্ত, রয়েছেন আমাদের সঙ্গে লেখিকা এবং আন্দোলনকারী অদিতি বসু রায়, রয়েছেন ঝিলম গুপ্তা আন্দোলনকারী এবং কন্টেন্ট ক্রিয়েটার, এবং রয়েছেন শাশ্বতী ঘোষ সমাজকর্মী, এবং রয়েছেন চিকিৎসক ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি আরজিকরের প্রাক্তন ছাত্র। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে যারা রাস্তায় নেমেছেন, প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, যারা রাস্তায় নেমেছেন কার্যত হাজারে হাজারে নয়, লাখে লাখে মানুষ, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তারই মধ্যে যাদেরকে আমরা এই মুহূর্তে স্টুডিও আনতে পেরেছি, প্রথমে তাদেরকে দিয়ে আমরা আলোচনা শুরু করব। ঠিক এই জায়গা দাঁড়িয়ে দেবলীনা, প্রশ্ন, 1 মাস কেটে গিয়েছে, আমরা দেখেছি আন্দোলনে রাস্তায় বারবার করে গলা ফাটানো হয়েছে, বক্তব্য উঠে এসেছে, আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে ডিম্যান্ড ফর জাস্টিস, কি মনে হচ্ছে?
প্রথমেই আমি বলি যে ঘটনাটা ঘটার পরেই আমাদের কাছে একের পর এক তথ্য এসেছিল, তো ঘটনাটা সংক্রান্ত তথ্য। তো সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল সার্কাস, এবং আমার মনে হচ্ছে সার্কাসটা আরও বৃহত্তর আকার ধারণ করছে যত দিন যাচ্ছে। সেই জন্য আমাদের উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস তো হয়েইছে। এখন যেটা দাঁড়িয়েছে যেটা হচ্ছে আমরা ছিনিয়ে নেব জাস্টিস, না হলে যতদিন না সেটা হবে ততদিন কিন্তু লড়াই চলবে। এই আশ্বাসটুকু আমি দিচ্ছি, অন্তত লড়াই তো চলবে, থামবে না। ডক্টর ব্যানার্জি, শুধুমাত্র রাস্তায় নেমেছেন, জল ঝড় বৃষ্টিতে পুড়েছেন তাই নয়, একেবারে আমরা দেখেছি সেই ছাত্রছাত্রীরা যাদের জন্য একই সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন, প্রাক্তন আরজি করের প্রাক্তনী হিসেবে কোথায় মনে হচ্ছে এই মুহূর্তে আন্দোলন দাঁড়িয়ে রয়েছে? আমরা দেখেছি বারবার করে রাত জাগার কর্মসূচি, গতকালও দেখেছি এবং আজকেও কিন্তু প্রচুর আন্দোলন সামনে এসেছে, কি মনে হচ্ছে? না, আন্দোলন তো একটা দিশা নিয়ে চলে, একটা দিক নিয়ে চলে। তো এই দিশার মধ্যে কতগুলো প্রেক্ষাপট থাকবে, সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ থাকবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে, সেখানে মানে আদালতের মান্যতা থাকবে, সেখানে বিচার ব্যবস্থা থাকবে, সব কিছুর মধ্যে দিয়ে একটা আন্দোলন চলে। কিন্তু যেটা আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তাররা যে একটা আন্দোলন করেছে, যে আন্দোলনের মধ্যে কোনো হিংসা নেই, তার একটা পুরো ডেফিনেশনটাই অন্য এই আন্দোলনের। এই রকম আন্দোলন কাজের মধ্যে দিয়েও করা সম্ভব, কাজ না করেও করা সম্ভব। সুতরাং এই রকম একটা আন্দোলন সুদূর প্রসারীভাবে চলতে হলে আমাদেরকে বিভিন্ন সময় এবং ওয়েভের মধ্যে দিয়ে যেতে হবে। এটা আজকে একটা নতুন ওয়েভ, সেই ওয়েভে আবার নতুন করে ভাববো আমরা, এবং আমাদের ভাবনাগুলো চলছে, সর্বস্তরে চলছে। সুতরাং আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষার জায়গা রয়েছে, কিন্তু আমার প্রশ্ন থাকবে, পরে আসবো অবশ্যই করে। ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট কাজে যোগদানের জন্য জুনিয়র চিকিৎসকদের ইতিমধ্যেই বলেছেন, এবং আগামী কালকের মধ্যে। আর যারা এই আন্দোলনে সামিল তারই মধ্যে আমাদের সঙ্গে ঝিলামও রয়েছে। ঝিলাম, আমরা দেখেছি যে গলা ফাটানো, বারবার করে রাস্তায় নামানো, এবং যে জাস্টিস ওয়ান্ট থেকে ডিমান্ডের জায়গায়, পরিণতির জায়গায় মনে হচ্ছে কোথাও এগোনো যাচ্ছে। তোমার প্রশ্নটার উত্তর দেবো বলেই আমি একদম সেট করে এনেছি আমার ফোনে। সেটা যে ডিমান্ডের জায়গাটায় পৌঁছচ্ছে কেন, তার কারণ হচ্ছে আমি দিন দশেক আগে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে একটা র্যাপ সং পোস্ট করি, যেটা কথা বলে চাইল্ড মলেস্টেশন এবং মেয়েরা যে অ্যাডাল্টহুড প্রাপ্ত হওয়ার পরেও তারা মলেস্টেশনের শিকার হয়ে চলে আজীবন কোথাও না কোথাও। তো সেই নিয়ে যেখানে চাইল্ড মলেস্টেশন এবং মেয়েদের এই যে শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয় বারংবার, বাড়ির ভেতরে বাড়ির বাইরে, সেই জায়গায় কমেন্ট থ্রেডে এসে কমেন্ট করেছেন মানুষ। প্রথম কমেন্ট, ছেলেরা তোদের থ্রেট নয়, তোদের কুৎসিত মানসিকতাই তোদের থ্রেট, আর মেয়েরাই মেয়েদের ইস্যু নিয়ে খিল্লি করে, সেটা আবারও প্রমাণিত হয়ে গেছে। ছেলেদের দিকে বারবার আঙুল তাক করার আগে চেক করে নিবি, 3টে করে আঙুল তোদের দিকেও তাক করা আছে। তুই তো করা হচ্ছে, মানে প্রথমেই নামিয়ে দেওয়া হোক চুলের মুঠি ধরে, কারণ তুই এর যোগ্য, আপনি তোকে বলা যায় না। আচ্ছা, পরেরটা, একজন কাকু লিখেছেন, আগে জামা কাপড় খুলে রিল বানানো বন্ধ কর মামনি, তারপর মধ্যরাত দখল করবি। এইটা আমার আরেকটা কমেন্ট থ্রেডে লেখা, শরীর দেখিয়ে চলাফেরা করলে কাকুরা তো পতিতা মনে করবে। আচ্ছা, এই ছবিটা দেখো, এটা রাত দখলেরই একটি মেয়ের ছবি। সে স্লোগান দিচ্ছিল দেবলীনাদির মতো, আমার মতো, অদিতিদির মতো, ওড়না ছাড়া একটি কুর্তি পরে। সেটাকে সভ্য পোশাকের মধ্যেই ধরা হয় আমাদের সমাজে। তাকে লিখেছে একজন, ওড়নাটা কি বাড়িতে? সেই ভদ্রলোক নিজের ফ্যামিলির ছবি দিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা পরিশীলিত ডিপি করেছেন। তার উত্তর হচ্ছে, তার কমেন্ট হচ্ছে, ওড়নাটা কি বাড়িতে? এবং আমার একটি বন্ধু, যেরকম অনেকেই রাগ ক্ষোভ প্রকাশ করছেন ঘটনাটা নিয়ে, সেও করেছে। তার প্রোফাইলটি চেক করে তাকে এসে কমেন্ট করা হয়েছে, কাপ বেচিস। সেই মেয়েটি কাস্টমাইজ জিনিসপত্র বিক্রি করে আমার বন্ধু, তাকে লিখেছে, কাপ বেচিস, আবার অন্ত্রপ্রেনার, 50 পয়সার পালং শাক, তার আবার ক্যাশ মেমো। এইটা হচ্ছে আমাদের সমাজ। মানে আজকে একটি মেয়ে রেপড হয়েছেন, মারা গিয়েছেন তার কর্মক্ষেত্রে, একদম তার সুরক্ষিত জায়গা বলে যেটাকে তিনি মনে করতেন। তারপরেও তার জন্য সুবিচার চাইতে যখন মেয়েরা পথে নামছে, রাত দখল করবে বলে নিজেদের চাকরি বাকরি, যে যা কাজকর্মে নিয়োজিত আছেন, সেই সমস্ত কিছু বজায় রেখে প্রত্যেক দিন রাস্তায় আসছেন, তারপরেও তাদেরকে খিল্লি করে এগুলো লেখা হয়, তুই তো গাড়ি করা হচ্ছে। মানে প্রথমেই এদেরকে ডিমলিশ করে দাও, এদেরকে এমনভাবে চেপে ধরো, তুই তো গাড়ি করো,
যেটা আমরা বাড়িতে দেখি, যেটা আমরা সমাজে দেখি, গায়ে হাত তোলার সময় তুই করে কথা বলা হয়। কেন বলা হয়? তুমি করে তো ঝগড়াটা হয় না। আপনি আগে করবে কেউ বলছি না, কিন্তু তুমি করে তো কথা হয় না। মেয়েদেরকে তুইতে সপাটে নামিয়ে আনা হচ্ছে, প্রত্যেকটা কমেন্টে দেখো তুই তো কারি। তার কারণ কি দাদা? আর এই যে রিল বানানোটা কি কখনো রেপ করে দেওয়ার জন্য জাস্টিফাইড হতে পারে? 10টা মেয়ে ছোট জামা পরে রিল করে, তাই আমার যার ওপর রাগ আছে তাকে রেপ করে দিলাম, এটা কি কখনো জাস্টিফাইড হতে পারে? মানে অঙ্গ প্রদর্শন করছিস তাই তো তোদের দেখে তো রেপ করার বাসনা জাগে। রিয়েলি অঙ্গ প্রদর্শন? রাস্তার কলে চান করে দেখেছো লোকগুলো কীভাবে? খালি গায়ে এইটুকু একটা ঠেঁটি গামছা পরে কুঁচকিতে সাবান ঘষে। তাদের দেখে কটা মেয়ে তাদের গায়ে হামলে পড়ে গো, যে আপনাকে দেখে ভীষণ হ্যান্ডসাম লাগছে, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। করতে তো দেখি না। এই যে যেখানে সেখানে যত্রতত্র। ছেলেদের জন্য তো তাও ওই দাঁড়িয়ে বাথরুম করার অনেক জায়গা থাকে রাস্তায়, মেয়েদের জন্য কি থাকে? স্টেশনে দেখেছি যে ছোট ছোট বাথরুমগুলো তৈরি করে দেওয়া হয় লেডিস টয়লেটের নামে, সেগুলোতে তালা দেওয়া থাকে। একটা মেয়ের পিরিয়ড হলে তাকে সঙ্গে সঙ্গে বাথরুম যেতে হয়, তার যদি দরকার পড়ে। সে কি করবে? স্টেশন মাস্টারকে গিয়ে ফোন করবে? তিনি যদি অ্যাভেলেবেল না থাকেন কার কাছে গিয়ে চাবি চাইবে? খুঁজবে? আমাদের স্যানিটেশনের পর্যন্ত জায়গাগুলো সুরক্ষিত নয়, সেখানে এসে সোশ্যাল মিডিয়াতে আমাদের আছেটা কি বলো তো? আমরা আজকে তাও আমি দুটো ভিডিও বানাই বলে তোমরা চেনো, আজকে এখানে ডেকেছো, আমি এত গলার শব্দ তুলে কথা বলতে পারছি। আমার মতন আমার বয়সী, আমার থেকে ছোট বড় মহিলা, মেয়ে, বাচ্চা, শিশু, এরা কোথায় যায়? এদের জায়গা ওই সোশ্যাল মিডিয়াটুকুই। সেখানে এসেও লোকের গলা টিপে ধরতে চাইছে। বাস্তব মানসিকতার জায়গা আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। অরিতি, এরই সঙ্গে আমরা দেখেছি রাত দখল, একেবারে 14ই আগস্টের কথা যদি আমরা বলি, তারপর তো পর আরও আন্দোলন হয়েছে তার আগে এবং পরে। কোথাও মনে হচ্ছে একটা আশার জায়গা, আশার আলো। যেটা আশার সেটা হচ্ছে আমি যেটা দেখেছি ব্যক্তিগতভাবে, যে 14 তারিখ যখন রাত দখলের পরিকল্পনা করা হলো তখন অসংখ্য মানুষ ফোন করেছেন, অসংখ্য, এমনকি 75 বছরের মহিলা ফোন করেছেন, তিনি আসতে চান, আমরা যদি তাকে ব্যবস্থা করতে পারি। মিছিলে হাঁটতে হাঁটতে এমন দম্পতির দেখা পাওয়া গেছে যাদের সন্তান 3 মাস আগে মারা গেছে, তারা রাস্তায় বেরিয়েছেন। চায়ের দোকানে একাডেমিতে আমরা রাত্রে কাজ করেছি, চাওয়ালা পয়সা নিচ্ছেন না। রিক্সা শ্রমিকরা রাস্তায় বেরিয়েছেন, যারা চোখে দেখতে পান না তারা রাস্তায় বেরিয়েছেন, যারা বিশেষভাবে সক্ষম তারা রাস্তায় বেরিয়েছেন। এই রকম সর্বস্তরের মানুষ নিজেদের চিহ্নিত করার জন্য যে এগিয়ে আসছেন, এটা তো একটা বিরাট বড় ব্যাপার। আমি বেরোচ্ছি মানে আমি প্রতিরোধ করছি, আমি এই জায়গাটাকে চ্যালেঞ্জ করছি, এটা ঠিক হচ্ছে না, এই অন্যায়টাকে আমি মানে প্রতিবাদের মধ্যে দিয়ে নিজেকে চিহ্নিত করা, জাস্টিফাই করা, এই যে সর্বস্তরের মানুষ বেরিয়ে এসছেন, এটা আমার কাছে খুব আশাজনক লেগেছে। কিন্তু আমি জানি না এরপরে কি হবে। এবং রাতের পর রাত জাগা একটা খুব সহজ কথা নয়, বিশেষ করে মেয়েরা বা পুরুষরাও কিছু ক্ষেত্রে, সবাই সারাদিন কাজ করেন, সবার বাড়িতে একটা ব্যবস্থা থাকে, সেটাকে ছেড়ে প্রত্যেক দিন রাত্রিবেলা যেভাবে কর্মসূচি নেওয়া হচ্ছে, প্রত্যেক দিন যেভাবে মানুষ মিছিলে বেরোচ্ছেন, সেটার কোনো তুলনা হতে পারে না। মানে এই রকম গণজাগরণকে অনেকে বলছেন স্বাধীনতা সংগ্রামের মতো, আমরা তো দেখিনি, আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে এই যে মানুষ নিজেকে এগিয়ে দিয়ে চিহ্নিত করছেন, হ্যাঁ আমি এই যে সিস্টেমকে চ্যালেঞ্জ করছি, এটা ঠিক হয়নি, এই ন্যায়ের বিচার চাইছি, এটা একটা খুব আশার দিক। সিস্টেমকে চ্যালেঞ্জ করা এবং তারই সঙ্গে ন্যায় বিচারের দাবি কোথায় দাঁড়িয়ে রয়েছে, এবং তারই সঙ্গে যাদের জন্য, যার জন্য এই দাবি, সেই আরজি করের মাটি কি বলছে জানার চেষ্টা করবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আর ঠিক এই জায়গায় আন্দোলনকারী থেকে সাধারণ মানুষ, তাদের বক্তব্য কি আমরা জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। আরজিকর থেকে রয়েছে সৌমেন ভট্টাচার্য, আর অপর দিকে যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন প্রচুর মানুষ, তার মধ্যে মহিলারা, তারা কি বলছেন তাই জানবো। আমাদের সঙ্গে কামালগাজী থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সম্প্রীতি শিকদার। প্রথমেই চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বলেছে আগামীকালকের মধ্যে যাতে জুনিয়র চিকিৎসকরা কাজে অংশগ্রহণ করেন, এই বার্তা পৌঁছানোর পর তারা কি বলছেন?
দেখো একদমই তাই। শীর্ষ আদালত আজকে যখন শুনানির পরে যখন জানিয়ে দিয়েছে যে আগামীকাল 5টার মধ্যে কিন্তু তাদেরকে কাজে যোগ দিতে হবে এবং কোন পথে এবার আন্দোলন হবে, এবং তারপরেই যেমনটা আমরা দেখলাম যে আরজি করে জেনারেল বডি মিটিং সেটা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এবং যেটা জানা যাচ্ছে পেনজিবি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপরে কিন্তু তাদের আন্দোলন কোন পথে তারা নিয়ে যাবেন এবং কোন পথে তারা হাঁটবেন আগামী দিনে আন্দোলনটাকে নিয়ে, সেগুলো কিন্তু সিদ্ধান্ত হবে আর কয়েক ঘন্টা পরে। এবং আমার সাথে যিনি রয়েছেন আমি তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই আপনাদের আরজি করে জিবি শেষ হয়েছে এবং পেনজিবি শুরু হবে, মূলত আন্দোলন কোন পথে? দেখুন, আন্দোলন তো এই মুহূর্তে থেমে যাওয়ার কোনো প্রশ্ন নেই এবং জিবির প্রশ্নও সেটা ছিল না যে আন্দোলন থামবে কিনা। আন্দোলন এখন চলবে, আন্দোলন অ্যাট ওয়ান ফর্ম অর অ্যানাদার আমরা আন্দোলন করব, কারণ আমরা আন্দোলন শুরু করেছিলাম যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে। গত 15 দিন ধরে আমাদের আন্দোলন যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে চলছিল তার একটাও আমরা পূরণ হয়নি বলে মনে করছি, অর্থাৎ জাস্টিস ফর অভয়া, সন্দীপ ঘোষের সাসপেনশন, বিনীত গোয়েলের পদত্যাগ, সেফটি সিকিউরিটি। সৌমেন, আগামীকাল থেকে তারা কাজে অংশগ্রহণ করবেন জুনিয়র চিকিৎসকরা, একটাই প্রশ্ন এই মুহূর্তে নেহাতি দায় পড়ে করতে হয়েছে, ফলে এই মুহূর্তে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার আগামীকাল থেকে কি আপনারা চিকিৎসায় অংশগ্রহণ করবেন? সেটা একমাত্র আমাদের সারা বাংলা সমস্ত চিকিৎসকদের, সমস্ত জুনিয়র চিকিৎসকদের নিয়ে যে অল বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রয়েছে তার পেনজিবি মিটিং শেষ হলেই আমরা অফিসিয়ালি জানাতে পারব। আর একেবারে মিটিং এর কথা বলছেন, অপেক্ষা করতে হবে তার জন্য। যারা এই আন্দোলনে শামিল হচ্ছেন হাজার হাজার লাখো লাখো মানুষ এবং তারই সঙ্গে মহিলারা, তারা কি বলছেন সম্প্রীতির কাছ থেকে জেনে নেব। সম্প্রীতি, কি বলছেন তোমার সঙ্গে যারা রয়েছেন তারা 1 মাস কেটে যাওয়ার পর? একদম ঠিক 30 দিনের মাথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই 30 দিনের মধ্যে আমরা অসংখ্য প্রতিবাদ দেখেছি। আমরা এমন প্রতিবাদ দেখেছি যা এই তিলোত্তমা নগরী কেন গোটা রাজ্য গোটা দেশের আগে দেখেনি। 14ই আগস্টের মধ্যরাত, এবং সেটা শুধু শুরু ছিল একটা, তারপর প্রত্যেক এরকম রাত দিন আমরা প্রতিবাদ দেখেছি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, এই মহিলারা অর্থাৎ সাধারণ মানুষ যারা তাদের প্রত্যেকে প্রফেশনাল পরিচয় ছেড়ে যারা আজকে সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য রাস্তায় নেমে এসেছেন, তারাও এখানে রয়েছেন। বিভিন্ন বয়সের মহিলারা এখানে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টররাও। আমি একবার চলে আসবো, ডক্টর সংযুক্তা আমার সঙ্গে রয়েছেন। এই যে আন্দোলন চলছে এবং আজকে সুপ্রিম কোর্ট বলেছে আগামীকাল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের সবাইকে কাজে যোগ দিতে হবে, কিন্তু এখানেই তো বোধহয় আন্দোলনটা থেমে থাকবে না, কারণ এটা নিরাপত্তার জন্য আন্দোলন, নারী সুরক্ষার জন্য এই আন্দোলন চলছে। একদমই আমাদের আন্দোলন জারি থাকবে, কারণ আমাদের বেসিক যে নেসেসিটিগুলো আমরা চেয়েছি, ডিমান্ড করেছি, সেগুলোকে এখনও অ্যাড্রেস করা হয়নি। আর আজকের সুপ্রিম কোর্টের হিয়ারিংটা শুনে অনেকটা মনে হলো যে মানে আমাদের আন্দোলনের এগেনস্টে উনি রয়েছেন, রাদার দ্যান আমাদের যে অভয়ার যে কেসটা সেটার উপরে আমরা সেরকম কোনো বিচার এখনও পাইনি। তো সেই জায়গাটা থেকে যতক্ষণ আমাদের ওয়ার্ক প্লেসে মানে আমাদের সেফটিটা অ্যাশিওর না করা হচ্ছে ততক্ষণ তো আমরা কাজে ফিরতে পারি না। আমার সঙ্গে রয়েছেন শিলাদিত্য, এসএসকেএম হসপিটালের নার্সিং ডিপার্টমেন্টের টিচার রয়েছেন আমাদের সঙ্গে। আমি তার কাছে চলে আসবো। এরপর কি মনে হচ্ছে আপনার? এরপর মনে হচ্ছে যে আমরা এখানেই থেমে থাকবো না, আন্দোলন আমরা চালিয়ে যাব, দরকার হলে আমরা কাজের সাথে সাথেও আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। কাজের সঙ্গে সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়া, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের তো মিটিং চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি এটাও খোঁজার চেষ্টা করব। আমাদের অতিথিদের সঙ্গে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব এবং তারই সঙ্গে পর অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। 1 মাস পর কোথায় দাঁড়িয়ে পুরো বিষয় পরিস্থিতি আরজি কর নিয়ে আন্দোলনে জানাবো। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আসবো সরাসরি আলোচনায়। শাশ্বতী, দীর্ঘদিন অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি। সিঙ্গুর, নন্দীগ্রাম পরবর্তী সময় অনেকে তার আগের সঙ্গে তুলনা করছেন। এই আন্দোলন 1 মাস, কি মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলন তো অবশ্যই আনপ্রেসিডেন্টেড, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের নিজের থেকে একটা সুমোটো কেস করা এবং তারপর যেখানে যাচ্ছে, কারণ এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রেসপেক্টে
আন্দোলন রেসপন্ড করছে, সেটা ঠিক কি ভুল জানি না, একটু বলতে দেবেন। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে কেন সিবিআই নিয়ে যে খামতিগুলো নজরে এসছে সেগুলো নিয়ে কেন নির্দেশ দেবে না? আমি জানি না সেখানে নির্দেশ দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের কতটা, কারণ সেটা কোনটা রাজ্য কোনটা এর মধ্যে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টের রায় ভীষণভাবে আশাহত করেছে। আর কাজে ফেরার প্রসঙ্গে 23 জনের মৃত্যুর প্রসঙ্গে আমার প্রশ্ন যে কাজে ফেরার প্রসঙ্গে এর মধ্যে কাজে না ফিরতে বলেই সাগর দত্ত মেডিকেল কলেজে যা হয়েছে, এবং আজকে যদি রোগীদের আত্মীয় স্বজনদের খেপিয়ে, তার হয়তো এমনিতেই ভর্তির সুযোগ নেই, এমনিতেই হয়তো তাদের রোগী মারা যেতেন, সেরকম যেন না হয় সেটাই আমি চাই। তাহলে রোগীদের খেপিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে করে দেওয়াটা আজকে কোনো অসুবিধার জায়গাই নেই। সেইটা কি করার জায়গাটা সুপ্রিম কোর্ট তৈরি করে দিচ্ছে? কারণ সাগর দত্ত নিয়ে, এদের সিকিউরিটি নিয়ে সুপ্রিম কোর্টের কিন্তু কোনো নির্দেশিকা নেই। সুপ্রিম কোর্ট নিয়ে শাশুড়ি আপনার বক্তব্য একেবারেই আপনার নিজস্ব, এটা জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি জানেন। একটা খালি আমি মনে করিয়ে দিই আপনাকে, সুপ্রিম কোর্ট কিন্তু এর আগেও যখন শুনানি হয়েছিল তখনও কিন্তু জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন করা হয়েছিল, নির্দেশ নয়, এবারে নির্দেশ হলো, এবারে নির্দেশ। সেখানে আমি তার পিঠে নির্দেশের সঙ্গে তো পাশাপাশি সেই তাদের সুরক্ষার ব্যাপারটা করা উচিত ছিল, যে কারণ হাতের সামনেই সাগর দত্ত মেডিকেল কলেজের অভিজ্ঞতাটা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 23 জনের মৃত্যুর পরের দিনই সিআইএসএফ মোতায়েন করা হয়েছিল, মোতায়েন করা এক কথা, তাহলে সাগর দত্ততে মার খেলো কেন? আরজি করে হয়তো মার খায়নি, কিন্তু সাগর দত্ততে সিআইএসএফ নেই বলে মার খেয়েছে, না কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই বলে কটা জায়গায় সিআইএসএফ আছে? তাহলে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশটাকে আমি মনে করি ডাক্তারদের কাজের ক্ষেত্র বিরোধী একটা নির্দেশ, তাদের সিকিউরিটিকে সম্পূর্ণ রকম খুলে দেয়া দুঃখজনকভাবে, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং 23 জনের মৃত্যুর জায়গাটা, মৃত্যু নিয়ে অলরেডি কিন্তু অল বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট তারা মৃত্যু নিয়ে অলরেডি এই যে কাহিনীগুলো ছড়াচ্ছে, টাইম লাইন দিয়ে দেখিয়েছে যে তাদের কারণে মৃত্যু হয়নি। আমি জানি না উকিলরা তৈরি হয়ে গিয়েছিলেন কিনা, তাদের সামনে সেই তথ্যগুলো হাজির ছিল কিনা। 23 জন মারা গিয়েছে, এইটাই কি হাসপাতালের বা বিভিন্ন হাসপাতালের মর্টালিটি রেট কি? কজন যায় এবং কজন মারা যায়, কজন অ্যাডমিটেড না হতে পারে, কজন ট্রলির ওপর পড়ে থেকে মারা যায়, কজন রক্তের অভাবে মারা যায়, কজন অ্যাম্বুলেন্সে থেকে মারা যায়, সেই তথ্যটা না থাকলে আজকে 23 জন মারা গেছে ডাক্তারদের অভাবে, এই কথাটা কিন্তু দাঁড়ায় না। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শাশ্বত দিদি একটুখানি আটকাচ্ছি, খালি আরেকবার স্মরণ করে দিয়েছি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আপনার করা মন্তব্য একান্ত আপনারই। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এরপর জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমরা তাকিয়ে থাকবো। দুই রাজনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন, সজল ঘোষ এবং শতরূপ। রাজনীতির বক্তব্য তো অবশ্যই করে থাকবে, আমার একটু আন্দোলন নিয়ে আজকের প্রশ্নটা থাকবে। প্রথমে সজলদার কাছে করছি। সজলদা, আমরা দেখেছি বিজেপি আন্দোলনে নেমেছে, বিভিন্ন দল, আজকে বামেদের আন্দোলন ছিল, এর আগেও আন্দোলন করেছে, পরপর আমরা দেখেছি আরজি করের সামনে তাদের অবস্থানও দেখেছি। সেই জায়গা দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে না জনতা একটা অন্য জায়গায়, অন্য তাদের যে ডিমান্ডের জায়গাটা সেটা প্রতিস্থাপিত করেই ছাড়বে, এরকম একটা জায়গায় জেদ, ইচ্ছে, যন্ত্রণা, সেই জায়গাটা রাজনীতির ঊর্ধ্বে উঠে বারবার করে চলে আসছে? মানে সজল ঘোষ বিজেপি নেতার ঊর্ধ্বে উঠে এর উত্তর যদি পাওয়া যায়। দেখুন, এগুলো সরলীকরণ করলে এটা খুব মানে সাধারণ চোখে দেখলে এটা মনে হবে এটা জাস্টিফাইড, ন্যায্য। কিন্তু আপনি একজন রাজনীতিকবিদের বিরুদ্ধে আঙুল তুলছেন, সেখানে বিরোধী দল তার পারফরমেন্স করবে না, বিরোধী দল তার এতে থাকবে না, আন্দোলনে থাকবে না, এটাও এক্সপেক্টেড নয়। মুশকিল হচ্ছে মিডিয়ার ব্যাপারটা হচ্ছে শাকের করাতের মতন তৈরি করে দিচ্ছে, যে বিরোধী দল যদি না যায় বলবে বিরোধীরা তার ভূমিকা পালন করছে না, বিজেপি বা সিপিএম সবার দিকে আঙুল তুলে বলবে যে তারা তাদের ভূমিকা পালন করছে না, আর গেলে পরে বলবে যে রাজনীতিবিদরা গিয়ে হাইজ্যাক করছে। আরে ভাই, রাজনীতিবিদরা কি সমাজের বাইরে? রাজনীতিবিদরা তো সমাজের বাইরে নয়। এক একটা ফোরাম, আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল, আমি বলছি 20 বছর আগে দু পরিবারে বিয়ে হতো না, তারা একযোগে গিয়ে আন্দোলন করছে। আজকে যদি রাজনীতিবিদরা রাস্তায় নামে তো আপনাদের আপত্তি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনাদের প্রত্যেকটা রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সকলের লক্ষ্য এক, কিন্তু এটাও ভাবতে হবে যে আজকে ধরুন আমরা সবাই বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, কাল মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন, তারপর তো একটা গুড গভর্নেন্স দিতে হবে নাকি আরেকটা বাংলাদেশ তৈরি করবেন। অতএব এই যে আরেকটা
পলিটিক্যাল অ্যাসপেক্টও আছে, যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়ে একটা রাজনীতি করার পরিকল্পনা আছে। আমাদের সেগুলো সজাগ থাকতে হবে। আমি আপনাকে বলি, দেখুন এগুলোর থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন পুজোয় ফিরতে হবে, কারণ পুজোয় যদি একটুখানি আটকাই, আপনি যখন বলছেন মুখ্যমন্ত্রীর কথাই একটু প্লিজ সরলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় ফিরতে হবে এই প্রসঙ্গ নিয়ে আজ ঠিক কি বলেছেন শোনাবো। আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। সজলদা পুজোতে ফেরত আসুন, উৎসবে ফেরত আসুন। হ্যাঁ দিদিমণি দিন গুনছেন, দিনই গুনতে হবে। আর আমার যেটা কথা ছিল পুজোয় ফিরতে বলছেন, তার কারণ পুজোয়, দুর্গা পুজোয় ফিরলে পরে যদি ওনার ষষ্ঠী পুজো জনগণ যেভাবে রাস্তায় নেমে করছে প্রতিদিন প্রতিনিয়ত, মিডিয়াও সেখানে সামিল থাকতে বাধ্য হচ্ছে, সেখানে সেটা যদি বন্ধ হয়, কিন্তু উনি ভুল করছেন, বলছেন উৎসবে মাতুন। হ্যাঁ উৎসবে তো মারতে চায়, উৎসবে মারতে চায় বাংলার মানুষ। আপনি পদত্যাগ করুন, দেখবেন পুরো বাংলায় উৎসব শুরু হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। আসলে উনি যেটা বুঝতে পারছেন না যে উৎসবের মধ্যেও কিন্তু প্রতিবাদ থাকবে। যদি খেলার মাঠে প্রতিবাদ থাকতে পারে, যদি আজকে দেখেছেন বিয়ে বাড়িগুলো ছোট করে দিচ্ছে, সেখানে যদি প্রতিবাদ থাকতে পারে, আমি নিশ্চিত যে বাঙালির এত বড় যে উৎসব, যে মানে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেখানে যদি লাখ লাখ মানুষ যখন রাস্তায় নামবে, আমি নিশ্চিত সেখানেও জাস্টিস ফর স্লোগান উঠবে। মমতা ব্যানার্জি যেভাবে বাঁচার চেষ্টা করছেন, তার থেকে উনি বাঁচতে পারবেন। উৎসব তো দেখুন, উৎসব তো আমাদের সমাজের একটা অঙ্গ। গাছে ফুল ফুটলে প্রজাপতিদের উৎসব হয়, ভাগাড়ে মরা পড়লে শকুনের উৎসব হয়। এখন আমরা কে কখন কার হয়ে উৎসব করবো সেটাই এখন প্রশ্ন। মুখ্যমন্ত্রীর একটা কথার সাথে আমি একমত যে পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আমরা কোনো মতেই পশ্চিমবাংলায় কাউকে হেলিকপ্টারে করে পালাতে দেবো না। কতগুলো কথা দেখুন, সুপ্রিম কোর্টকে আমরা সবাই মানি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের দেশের আইন, যে আইনের আলটিমেট কাস্টোডিয়ান সুপ্রিম কোর্ট, সেই আইনই আমাদেরকে বলেছে, আমি সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এই অভিযোগ করতে পারি না যে সিদ্ধান্তটা কোনো অনৈতিকভাবে দেওয়া হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্তকে বা কোনো মতামতের আমি সমালোচনা করতে পারি। সুপ্রিম কোর্ট এবং ভারতের সংবিধানই আমাকে এই অধিকার দিয়েছে। আমি কোনো সমালোচনাও করছি না, আমি খালি কতগুলো বোঝার জন্য, নিজে বোঝার জন্য কতগুলো প্রশ্ন করছি। সুপ্রিম কোর্ট যেটা জুনিয়র ডাক্তারদেরকে বলেছেন, দেখুন ওনারা কি করবেন না করবেন ওনাদের সিদ্ধান্ত ওনারা জানাবেন। তবে এই সুপ্রিম কোর্টকে একদম প্রথম দিন আমরা বলতে শুনেছিলাম যে শান্তিপূর্ণ যে আন্দোলন হবে তার উপর কোনো রকমভাবে কোনো দমনপীড়ন করা যাবে না। গত 1 মাস ধরে আমরা নিষ্ঠুরতম দমনপীড়ন আমরা দেখেছি, কি রাজনৈতিক দলের মিটিং মিছিলের ওপর, কি মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান সমর্থকদের ওপর। গতকাল নৈহাটিতে ওইখানকার স্কুলের প্রাক্তন ছাত্ররা মিছিল করছিল, সেখানে তৃণমূল ঢুকে গিয়ে মহিলাদের ব্লাউজ ছিঁড়েছে, এটাও আমরা দেখেছি। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও এই যে নির্লজ্জ দমনপীড়ন আমাদের রাজ্যে হচ্ছে আন্দোলনকারীদের ওপর, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো নির্দেশ বা কোনো অবস্থান নিলেন না। এটা আমার একটা প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে, চিফ জাস্টিস এর আগে একদম প্রথম দিনের হিয়ারিং একদম সঠিক একটা কথা বলেছেন যে যিনি রেপ ভিকটিম তার নাম প্রকাশ করা অত্যন্ত বড় একটা অপরাধ, গর্হিত কাজ। এবং কপিল সিব্বল তখন বলেন ওখানে যে 50 জনের বিরুদ্ধে নাকি পশ্চিমবঙ্গ, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা করেছেন, কেস চালু করেছেন, যিনি ধর্ষিতা খুন হয়েছেন তার নাম প্রকাশ করার জন্য। আমাদের কলকাতা শহরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল ধর্ষিতার নাম প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী 2 বার একটি টেলিভিশন চ্যানেলকে ফোন ইন দিতে গিয়ে 2 বার ধর্ষিতার নাম বলেছেন। বিনীত গোয়েলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিচ্ছেন সেটা ওনারা এখন অবধি জানাননি। আজকেও সুপ্রিম কোর্ট যেটা বললেন যে 14 ঘন্টার উপর দেরি করা হয়েছিল এফআইআর করতে, এদিকে অসম্ভব তাড়াহুড়ো করা হয়েছে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম করতে। এত বড় অপরাধ যারা করলো, কলকাতা পুলিশের যারা সিজার লিস্ট ছাড়া একটা মৃতদেহকে পোস্টমর্টম করে দিল, তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বা কোনো ব্যবস্থা না সিবিআই এখনো পর্যন্ত নিল। সুপ্রিম কোর্টের দিক থেকে নেওয়া ছেড়ে দিলাম, কেন সিবিআই নিল না এই প্রশ্নটুকু আজকে পর্যন্ত সুপ্রিম কোর্ট করলেন না। নিশ্চয়ই ওনারা ভালো বুঝেছেন, এখন অবধি করেননি, নিশ্চয়ই ভবিষ্যতে কখনো করবেন। তবে আমি একটা কথা এখানে বলছি যে আন্দোলন এবং সব কিছু নিয়ে এটা হচ্ছে না। দেখো, আমাদের যখন এই আন্দোলনটা আমাদের রাজ্যে শুরু হয়েছিল, সেটা রাজনৈতিক মঞ্চ থেকে হয়ে থাক, অরাজনৈতিক মঞ্চ থেকে হয়ে থাক, একসঙ্গে হয়ে থাক, কেউ কিন্তু প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেনি। একেবারে একটা ধর্ষণের ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে সামগ্রিকভাবে যে একটা রেপ কালচার যেটাকে বলা হচ্ছে, একটা ধর্ষণের সংস্কৃতি, একটা পিতৃতন্ত্রের সংস্কৃতি, তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। এবার রাস্তায় নেবে রেপ কালচারের বিরুদ্ধে স্লোগান দিলে, পিতৃতন্ত্রের এই শোষণের বিরুদ্ধে স্লোগান দিলে
একমাত্র একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা নেত্রী কর্মীদের গায়ে লাগছে এবং তারা একেবারে দাঁতনক বার করে তেড়ে উঠছে রাজনীতির না একটুখানি আটকাতে হবে যারা যারা প্রচুর মানুষ না প্লিজ একটুখানি রাজনীতির বাইরে গিয়ে যে আন্দোলন সংগঠিত করা হচ্ছে বারবার করে তারা কি বলছেন আরো একবার আমাদের প্রতিনিধি সম্প্রীতি শিকদার তার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব। সম্প্রীতি, ঠিক এই জায়গাটাতেই রাজনীতির ঊর্ধ্বে উঠে আন্দোলন এবং তাতে প্রচুর মানুষ সামিল যার মধ্যে মহিলারা, তারা 1 মাস কেটে যাবার পর কি বলছেন? একেবারেই আমি সরাসরি তাদের কাছেই চলে আসব। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এই 1 মাস হয়ে গেল, 30 দিনের মাথায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের আজকের এই যে নির্দেশ, তারপর কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছেন তার মধ্যে আমি কোনো কিছু যে একদম শেষে এসে দাঁড়িয়েছে এরকম তো হয়নি, মাঝামাঝি হয়ে রয়েছে। আমি এটায় কোনো ক্লোজার পাচ্ছি না। আমি আশা করব যে সিবিআই এবং আগামী যেই দফায় যে এগুলো হবে, যে কাজকর্মগুলি হবে, তাতে কোথাও না কোথাও একটা রফা হোক। কারণ বাবা মা তো তারা কতদিন আর অপেক্ষা করবেন? আর এই ধরনের ভায়োলেন্স কেউ আশা করছে না, তার কোনো একটা সুরাহা হওয়া উচিত। আপনি কিভাবে দেখছেন? ও যা বললো সেই সঙ্গে একদম আমি একমত। তার কারণ দেখুন, অনির্দিষ্টকালের জন্য কোনো কিছু চলতে পারে না, কোথাও গিয়ে তার একটা ফুল স্টপ হওয়া দরকার। তবে আমার মনে হয় এই কেসটার ক্ষেত্রে যে জনরোষ, যেটা আমাদের দেশের বিং ডেমোক্রেটিক কান্ট্রি যেটা কখনো দেখা যায়নি, এটা মানে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ধার করা আইডিয়া, কিন্তু যেটা কলকাতা দেখিয়ে দিল এবং কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আমাদের দেশ গোটা আন্তর্জাতিকভাবে যে জনরোষ, আমার মনে হয় এই আন্দোলনের সবচেয়ে বড় মানে অস্ত্র হচ্ছে এই জনরোষ। কোথাও তো এবার আমরা একটা কিছু শেষ মানে রেজাল্ট পাবো। তার কারণ কলকাতা যে রাস্তা দেখালো, রাজ্য যে রাস্তা দেখালো এবং সেখান থেকে দেশ এবং বিদেশেও কিন্তু বারবার করে এই প্রতিবাদে ঝড় ঢেউ আছড়ে পড়ছে। আর এই প্রতিবাদীরা, অসংখ্য মানুষ যারা রয়েছেন, তাদের মধ্যেই বেশ কয়েকজনকে আমরা স্টুডিওতে আনতে পেরেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি যে কোথায় আন্দোলন দাঁড়িয়ে এবং তারই সঙ্গে দাবি কোথায় এই মুহূর্তে। জানার চেষ্টা করবো অতিথিদের সঙ্গে কথা বলে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। তদন্ত কোথায় দাঁড়িয়ে এই প্রসঙ্গ যেমন উঠে আসছে, তারই সঙ্গে ডিমান্ড ফর জাস্টিসের নিরিখেই বা কি অবস্থা বোঝার চেষ্টা করছি আমরা। আর তারই মধ্যে কিন্তু বিক্ষোভের মুখে সিবিআই। আরজি কর হাসপাতালে এই বিক্ষোভের মুখেই তদন্তকারীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আর এই নিয়ে জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমেন ভট্টাচার্য। সোমেন, ঠিক কি হয়? দেখো, একদমই তাই। আমরা যেমনটা আজকে দেখলাম যে দুপুর 2টোর কিছু পরেই কিন্তু সিবিআই এর একটি টিম তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজে পৌঁছায় এবং দুপুর 2টো থেকে তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিল্ডিং আছে সেখানে কিন্তু তারা তদন্ত শুরু করে এবং যখন বেরিয়ে যেতে যায় প্রায় 7:30 নাগাদ, সেই সময় হঠাৎই বেশ কিছু সাধারণ মানুষ এবং নার্সিং যারা স্টাফেরা রয়েছে তারা কিন্তু সিবিআই এর কাছে হাত জোর করে প্রথমে কান্নাকাটি করতে থাকে যে 1 মাস অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত কোন পথে তদন্ত, এবং তারা তাদের কাছে জানতে চায়। এবং তারপরেই আমরা যেমনটা দেখলাম যে বেশ কিছু সাধারণ মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, সিবিআই এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং যার মধ্যে একজনকে আমরা যখন প্রশ্ন করি আপনি কোথা থেকে এসেছেন, এবং তিনি বলেন আমি কল্যাণী থেকে এসেছি এবং আমি বিচার চাইছি যে কি হচ্ছে, তদন্ত কোন পথে, কেন অ্যারেস্ট হচ্ছে না দোষীরা, এই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ এটা চলে এবং বিক্ষোভ দেখানো চলে। এবং তারই মধ্যে আমরা যেমনটা দেখেছিলাম যে নতুন সুপার তাকে কিন্তু সিবিআই গাড়িতে করে প্রথমে গেটের বাইরে বেরিয়ে যায় এবং আবার গাড়ি ঘুরিয়ে তাকে কিন্তু আরজি কর মেডিকেল কলেজের অন্য একটি বিল্ডিং এ তাকে কিন্তু ছেড়ে দিয়ে যায়। এবং এই ঘটনার পর যেমনটা বলা চলে যে সিবিআই কে ঘিরে যেমন একদিকে বিক্ষোভ এবং অপরদিকে যে কি করে যখন নিরাপত্তার প্রশ্ন, আমরা যেমনটা দেখেছিলাম 14 তারিখে রাত্রিবেলা যখন নিরাপত্তার প্রশ্ন যখন উঠেছিল যে কি করে বহিরাগতরা ঢুকে সেখানে ভাঙচুর চালাচ্ছে, ছবিটা একটুখানি দেখি দিই, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময়।
বারবার করে কিন্তু এই কথাই উঠে আসছে। 2007-এর ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের, রিজওয়ানুর রহমান প্রসঙ্গে মুঝে ইনসাফ চাহিয়ে, আবারও কিন্তু ইনসাফের জন্য মানুষ রাস্তায় আসবে। এই নিয়ে আলোচনায় সঙ্গে থাকুন। আর আন্দোলন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেই আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ ঘরের মহিলারা, বিভিন্ন পেশার সঙ্গে যুক্তরা, তারা কি বলছেন আবারও জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। এবং তারই সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা দি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসবো আপনার সঙ্গে আলোচনায়, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই সম্প্রীতি ঠিক কি বলছেন। সম্প্রীতির সঙ্গে যারা রয়েছেন তারা 1 মাস হয়ে যাবার পর ডিমান্ডের জায়গাটায় কি বক্তব্য তাদের, খুব সংক্ষেপে সম্প্রীতি। একেবারেই শিলাদিত্য, আমাদের সঙ্গে চিকিৎসকরাও রয়েছেন। ডক্টর সুরভির কাছে আসবো। आपको क्या लगता है क्या होगा? मुझे ऐसा लगता है कि लड़ाई भी बहुत लंबी चलने वाली है और चलनी भी चाहिए। पहले भी ऐसे बहुत से केसेस हुए हैं और एक स्ट्रॉन्ग डिसीजन बीच में आया भी था जब निर्भया का केस हुआ था। पर ये ज़रूरी है कि हम सब अपने अपने तरीके से इस लड़ाई को जारी रखें और जब तक कि हमें कोई एक सॉलिड डिसीजन नहीं मिले गवर्नमेंट की तरफ से, हमें ये जो लड़ाई है हमारी ये जारी रखनी चाहिए और हमें पीछे नहीं हटना चाहिए। আপনার কি মনে হয়? লড়াই তো চালাতেই হবে। আজ 1 মাস হয়ে গেল আর সেই অভিশপ্ত দিনটি আবার ফিরে এসেছে আজকে। খালি মনে হচ্ছে আমি একজন মা, একজন গৃহবধূ, একজন মা, পরবর্তী প্রজন্মদের নিয়ে আমি খুবই ভীত। এই লড়াই আন্দোলন আমাদের চলবে। বিচারের আশায় খুবই আশাহত হয়েছি আজকে সুপ্রিম কোর্টের রায়তে। দেখা যাক কি হয়, কিন্তু লড়াই তো আমাদের চালাতেই হবে। বিচার লড়াই চলবে। কি মনে হয় আপনার? আমরা এর বিচার চাইছি। আমরা চাইছি যে বিচার হোক আর আসল দোষী শাস্তি পাক। কি চান? লড়াই চলুক এবং মানে মিডিয়া পার্সনদের কাছে মানে থ্যাঙ্কস টু অল মিডিয়া পার্সনদের, মানে ইউজুয়ালি যেটা হয় মানে বিভিন্ন মিডিয়া বিভিন্ন মানে আলাদা আলাদা মত পোষণ করে, কিন্তু এক্ষেত্রে যেটা দেখলাম সেটা মানে অসাধারণ যে মানে সব মিডিয়া সব চ্যানেলে একই রকমভাবে লড়াইকে চালিয়ে যাওয়ার জন্য তারা যেভাবে মানে চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের পাশে থেকে, সেটার জন্য মানে তাদের সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না। থ্যাঙ্কস টু ইউ অল। সম্প্রীতি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে বার্তা উঠে আসছে, একজন মা, একজন গৃহবধূ, একজন মহিলা হিসেবেও কিন্তু একই দাবিতে অনড় প্রত্যেকে, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিসের সঙ্গে উই ডিম্যান্ড জাস্টিস। কোথায় দাঁড়িয়ে জানবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই আন্দোলনে যারা সামিল হয়েছেন বা আন্দোলনকে সমর্থন করেছেন তাদের মধ্যে সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। এবং আপনারা জানেন রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার তিনি ইতিমধ্যেই বলে দিয়েছিলেন যে তিনি ফেরাবেন। এবং কাঞ্চন মল্লিকের একটি বক্তব্য, যদিও পরে সে ব্যাপারে তিনি অবশ্য ক্ষমা চেয়েছেন। সুদীপ্তা চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশ কমিশনারের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। আমি একটুখানি দুই রাজনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নিয়ে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রসঙ্গে, অর্থাৎ পুলিশ কমিশনারের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে তিনি আজকে যা বলেছেন সে প্রসঙ্গ নিয়ে সজল ঘোষ এবং শতরূপ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, কি বলবেন? আমি বুঝতে পারছি না এদের মধ্যে কে মিথ্যে কথা বলছেন। কারণ ডাক্তাররা যখন আপনার পুলিশ কমিশনারের সাথে মিট করতে গেলেন,
পুলিশ কমিশনার বললেন যে আমি আমার কাজে সন্তুষ্ট, আমি পদত্যাগ করব না, যদি আমাকে ওপর মহল বলে তাহলে পদত্যাগ করব। আর মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ কমিশনার আমার কাছে এসেছিল পদত্যাগ করতে, আমি ওর পদত্যাগপত্র নিয়ে নিই। তো বাংলার মানুষ জানতে চায় এই দুটোর মধ্যে মিথ্যেবাদীকে। আর একটা বিষয় আমার না বললে নয়, সেটা হচ্ছে 23 জন মৃত, ভয়ঙ্কর বিষয়। কিন্তু আমি চাই সরকার হলফনামা দিয়ে হোয়াইট পেপার প্রডিউস করে তারা বলুক এই 23 জন কোথায় কিভাবে মারা গেল, তাদের বাড়ি ঠিকানা সমস্ত এক্সপোজ করা হোক। একটুখানি এই প্রতিক্রিয়া শতরূপের একটু প্রতিক্রিয়া নিয়ে নি। শতরূপ কি বলবেন? ব্যাপারটা কি জানেন তো, আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস বলে তো পৃথিবীতে কোনো পার্টি নেই, পুরোটাই পুলিশের ঘাড়ে ভর করে ওরা চলে। অতএব গোটা বাংলা গোটা ভারত জানে, এবং 3টে হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে 3 দিনই পুলিশের ভূমিকা নিয়ে খালি প্রশ্ন করা নয়, জাজেরা এই কথা পর্যন্ত বললেন যে 30 বছরে আমরা পুলিশের এই ভূমিকা দেখিনি। তারপরও বিনীত গোয়েলকে রক্ষা করা ছাড়া ওনার কোনো উপায় নেই। তার কারণটা হচ্ছে যে পুলিশের জোরে উনি বিরোধীদের ঘাড়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, পুলিশের কনফিডেন্স যদি ওনার ওপর থেকে সরে যায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নকল বুদ্ধির রক্ষা করতে পারবেন না। এমনকি আজকেও আপনারা দেখেছেন পুলিশ নাকি 1 বছর আগে যখন যাদবপুরে একজন ছাত্রকে মেরে ফেলা হলো, সিসিটিভি করে একেবারে ছাদ ফুটো করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দলের লোকেরা। এই ক্ষেত্রে কি হলো, পুলিশ নাকি 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ জমা দিয়েছে, তার মধ্যে 27 মিনিট দেখা যাচ্ছে, বাকিটা নাকি টেকনিক্যাল গ্লিচ। অর্থাৎ আমরা বুঝতে পারছি বেসিক্যালি এগুলো টেকনিক্যাল গ্লিচ নয়, এগুলো পলিটিক্যাল গ্লিচ। পুলিশের এই যে নক্কারজনক ভূমিকা, প্রমাণ লোপাট করা, 14 তারিখ রাত্রিবেলা পুলিশের সামনে ক্রাইম সিনকে ভাঙচুর করতে ঢুকে গেল 5-6 হাজার গুন্ডা, এত প্লিজ আমাদের সঙ্গে থাকা। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আমরা খোঁজার চেষ্টা করব, বা যে প্রশ্নগুলো বারবার করে উঠছে। ডক্টর ব্যানার্জি, যে বিষয়টা আমি প্রথমেই জানতে চেয়েছিলাম আপনার কাছ থেকে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আগে ছিল অনুরোধ, এখন হচ্ছে নির্দেশ, কাজে যোগ তাদেরকে করতেই হবে, এবং যোগ না করলে ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। দীর্ঘদিন আপনি এই পেশার সঙ্গে যুক্ত এবং তারই সঙ্গে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, কিভাবে দেখছেন এবং আবেদন কি জানাবেন? না দেখুন, মহামান্য আদালতের যদি কোনো নির্দেশ থাকে, সেই নির্দেশকে তো সরাসরি অবমাননা করার অধিকার ভারতীয় নাগরিক হিসাবে আমার নেই। সেটাও যেমন সত্য, তেমনি আমি যে কলেজের মাটিতে ভূমিষ্ঠ হয়েছি বা বড় হয়েছি, সেখানে আমার পরে সেই মায়ের পেটে যে আমার ভাই বোনেরা হয়েছে, তাদের আন্দোলনটাকেও আমি অস্বীকার করতে পারবো না। সুতরাং আমি আপনাদের মতো তাকিয়ে আছি এই মুহূর্তে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তাকিয়ে। আমার জুনিয়র ভাইরা আরজি করে আজকে জেনারেল বডি মিটিং একটা করবে, সেই মিটিংয়ের কি সিদ্ধান্ত তারা নেয়, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি প্রশাসন, রাজনীতিবিদ, সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে এতদিন রয়েছেন, সকলকে একটাই অনুরোধ করব, একটু মানবিকতার সঙ্গে পুরো বিষয়টাকে বিচার বিবেচনা করতে। কালকের নৈহাটির মতো ঘটনাগুলো যেন প্রতি মুহূর্তে না ঘটে। তাহলে কি হয়, একটা আপনি প্রেসার কুকারের মধ্যে ভাল্বটাকে যদি জোর করে হাত দিয়ে চেপে রাখেন, যখন তার ধোঁয়া বেরোনোর সময় সেটা যদি না বেরোতে দেন, ওইটা কিন্তু কোনোদিন বাস্ট করে যাবে। আর যদি বাস্ট করে তাহলে সেই অ্যাক্সিডেন্ট কিন্তু একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। জিবি মিটিং এই মুহূর্তে চলছে, আপনি নিজেও শুনলেন যে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বক্তব্য। দেবলীনা, সিবিআই তদন্ত করবে এবং সেখান থেকে বিশেষ কিছু পাওয়া যাবে না, একটা প্রত্যাশা ছিল। একটু আগে, মাত্র কিছুক্ষণ আগে ছবি তুলে ধরেছি, সিবিআই আধিকারিকরা তদন্তের জন্য গিয়েছিলেন, একটা বিক্ষোভের মুখে পড়তে হয়। কেন, কি মনে হচ্ছে? এইখানে না আমি একটা খুব বেসিক কথা বলি, আমাকে একটু বলতে দাও। আমরা যে বারবার বলছি সিবিআই বিক্ষোভের মুখে পড়ে, জনরোষ। আমি বলছি আমরা মানুষ প্রত্যেকে না আবেগ দ্বারা তাড়িত। এখানে যে কজন আমরা বসে আছি বা আরও যারা বসে আছেন, প্রত্যেকে না আবেগের কারণে এখানে বসে আছি। তো আমরা যদি জনরোষ বা সিবিআই বিক্ষোভের মুখে পড়েছি, বিক্ষোভ, জনরোষ, এই কথাগুলোকে একটু রিপ্লেস করে দিই আবেগ দিয়ে। মানে এই যেটাকে আমরা, যে আন্দোলনটা এখন চলছে, আমরা কি সেই আন্দোলনের আবেগটা দেখতে পাচ্ছি না? বহু বয়স্ক মানুষ, বাচ্চারা দিন রাত জেগে যে আন্দোলনটা করছেন, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমার কারণটাই আন্দোলনে থাকার রাতের ঘুম ফেরানো।
আমার রাতের ঘুমটা চলে গেছে, রাতের ঘুম যদি না ফেরে আমি তাহলে বাঁচতে পারবো না। সেই জন্য আমি এই আন্দোলনে, কাজে বেসিক এই আন্দোলনের যেটা রুট সেটা হচ্ছে আবেগ। এবং এই যে ডাক্তাররা যারা পড়াশোনা করে ডাক্তার হতেই এসেছিল, তারা বইয়ে মুখ গুজে থাকা ছাড়া আর কিছু জানতো না এই আন্দোলন শুরু হওয়ার আগে। এখন তারা বুঝতে পারছে আন্দোলন কি, রাস্তায় বসে আছে দিন রাত, তারা জানে তাদের ভবিষ্যৎ হয়তো অন্ধকার, তাদের যে কি বেচারা অবস্থা, আমরা কি একটু সহমর্মিতা তাদের প্রতি দেখাতে পারি না? কাজী সিবিআই এর স্যাটিসফ্যাক্টরি কোনো, আমরা আজকে কিছু স্যাটিসফ্যাক্টরি শুনতে না পাওয়ার জন্য যেটা হয়েছে সেটা বিক্ষোভ জনরোষ নয়, সেটা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ। এবং আমি বলবো যে মাননীয়াকে আমি এই আবেগ নিয়ে, এই বেদনা নিয়ে, এই যন্ত্রণা নিয়ে আমি কি করে উৎসব করব আমি অন্তত জানি না। এত এত হাজার হাজার মানুষ যে কষ্ট পাচ্ছেন, আমি মাননীয়াকে ভয় পাবো না, আমি মাননীয়াকে সম্মান করতে চাই এবং সম্মানটা অর্জন করতে হয়। আমি ভয় পেয়ে কথা শুনবো না। আমাদের যে সহমর্মিতা এবং আমাদের যে আবেগ, সেটা আমি ওনার মধ্যেও দেখতে চাই এই ঘটনার কারণে। কারণ আমাদের প্রত্যেকের যখন দৌড়ে গিয়েছিলেন, তিনি তো নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেছেন, তিনি তদন্তের কথা বলেছিলেন এবং যদি অতি দ্রুত সিদ্ধান্ত না হয় সিবিআই কে তিনি দিয়ে দেবেন নির্ধারিত তারিখও বলেছিলেন। উনি তো বলেছিলেন অফার করার ব্যাপারটাকে আমি ঠিক কি হিসেবে ধরবো, কারণ যিনি সন্তানহারা হয়েছেন তিনি যে বলছেন আমি কি ছবি তুলে রাখবো প্রমাণ হিসেবে, আমারও তো সেই একই প্রশ্ন এখানে, তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? কারণ আমি তোমাকে বলছি যে কোন মানুষটার, একটা মানুষ আমাকে পশ্চিমবঙ্গের বলুক যে সুপ্রিম কোর্ট যেখানে বলছে, আমরা প্রত্যেকে শুনেছি মোবাইলে দেখেছি যে গত 30 বছরে একটা খুনের ক্ষেত্রে এই রকম নেগলিজেন্সি ওনারা দেখেননি। আমি সেই রাজ্যের বাসিন্দা, আমি ভয় পাবো না, আমি আবেগ দ্বারা তাড়িত হব না এইটা শোনার পর। এবং ওই যে ফোন কলটা যেটা আমরা প্রত্যেকে শুনেছি, যেখানে ফোন করে মৃতার মাকে বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, তারপর উনি জিজ্ঞেস করছেন ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে, উনি 3 বার জিজ্ঞেস করছেন। তখনও অবধি উনি এই ফোন কলটা পাননি যেখানে বলা হচ্ছে যে ও সুইসাইড করেছে। আমরা এখনো কেউ জানতে পারিনি যে এই খুনকে সুইসাইড কেন বলা হয়েছে, এই উত্তর আমরা এখনো পাইনি। প্রত্যেকের প্রশ্ন এই জ্বর হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে, এটা কি আমাদের কানে ভাসছে না? আমরা আবেগ দ্বারা তাড়িত, সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। সজলদা না, আমি যিনি বলছিলেন দেবলীনাকে আমি একদম সাপোর্ট করেই যে কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষ ভীষণভাবে আবেগতাড়িত হয়ে গেছে। এবং গত কয়েকটা ওই সারদা নারদা কেসে সিবিআই এর যা পারফরমেন্স সেটা আমাদের কাছে মনোপ্রুত ছিল না, কিন্তু ওগুলোর সঙ্গে এবারের যে ঘটনাটা আমি বোধহয় এক করতে চাই না। কারণ একটা সরকার সম্পূর্ণ রাষ্ট্রশক্তি প্রয়োগ করে যেভাবে প্রমাণ লোপাট করেছে, আজকে বারবার কথা ওঠে যে রেটিং কত, সিবিআই এর সাকসেস রেট কত। সিবিআই এর সাকসেস রেট বা সাকসেস ফেলিওর এটা নির্ভর করে কতজন মানুষকে কনভিক্ট করাতে পারলে, মানে অপরাধীকে শেষ অবধি শাস্তি দিতে পারলেন। এখন মানুষের আবেগ যেখানে ফুটছে 10 জনকে ধরে ঢুকিয়ে দাও, কিন্তু তারা যদি 6 মাস বাদে বেরিয়ে যায় তখন কিন্তু আর আন্দোলন থাকবে না, যেটা তৃণমূল চায়, তখন কিন্তু আর আন্দোলন থাকবে না, কিন্তু বিচারও পাবে না। তাই আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করা উচিত। এবং একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, সুপ্রিম কোর্টে প্রথম দিন একটা খাম জমা দেওয়া হয়েছিল, আজকেও একটা খাম জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সবাইকে ভৎসনা করলে পরেও সিবিআইকে কিন্তু কোথাও আঙুল তোলেনি। আমার ধারণা সুপ্রিম কোর্ট এই জায়গাটা সিবিআই এর প্রতি স্যাটিসফাইড যে কাজ দেরি হচ্ছে, এটা ঠিক, আমাদের অসহ্য লাগছে, এটা ঠিক, কিন্তু যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে হয়তো আমাদের একটু অপেক্ষাও করতে হবে। কারণ কানুন সবুজ যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে একটু অপেক্ষা জায়গা। সতেরো, আমি বুঝতে পারছি তোমারও প্রতিক্রিয়া এবং তুমি বলতে চাইছো, একটু প্লিজ আমাদের সঙ্গে থাকো, আমরা একটু সুদীপ্তা চক্রবর্তীর কাছে যাব। সুদীপ্তাদি, 1 মাস অতিক্রান্ত, 9ই আগস্ট পুরো বিষয়ের সামনে আসে এবং তারপর ধীরে ধীরে আন্দোলন অসংগঠিত থেকে সংগঠিত বা এর মধ্যখানে জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু থামছে না। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের দেওয়া বিশেষ সম্মান প্রত্যাখ্যানের কথা বা ফেরত দেওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে 1 মাস পর আন্দোলন এবং তার পরিণতির জায়গা কোনো রকম এগিয়েছে বা কোনো কিছু কি মনে হচ্ছে? আন্দোলন তো এগিয়েছে বটেই, আরো এগোবে। অনেকটাই নির্ভর করছে জুনিয়র ডক্টরদের আজকের সিদ্ধান্তের উপরে, কারণ তারাই এই আন্দোলনের শিরদাঁড়া, তারাই প্রধান,
তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা ছুটে এসেছিলাম। প্রাথমিকভাবে এটা হেলথ সেক্টরের নিজস্ব সমস্যা মনে হলেও কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেদিন বুঝতে পারি যে না, এটা শুধু একটা হসপিটালের সমস্যা না, ইটস আ মাচ বিগার অ্যান্ড লার্জার কনস্পিরেসি। আর সেই বোঝার তাগিদ থেকেই বা বুঝতে পারার পর থেকেই আমরা তাদের সঙ্গে আছি, এবং তারা যতদিন আন্দোলনে থাকবেন, আমি তো কোনো সংগঠনের হয়ে বা কোনো দলের হয়ে তাদের সঙ্গে যাইনি, তো আমি একেবারে ইন্ডিভিজুয়ালি গেছি এবং আমি ইন্ডিভিজুয়ালি থাকতে চাই তাদের আন্দোলনের শেষ দিন পর্যন্ত। ইতিমধ্যেই নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগে ছিল অনুরোধ, পরে এই মুহূর্তে আজকে নির্দেশের জায়গা যাতে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে অংশগ্রহণ করেন সেই জায়গায়। আমাদের সঙ্গে আরজি করের প্রাক্তনীয় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ব্যানার্জি, তিনিও বলছেন যে আন্দোলনের জায়গাটা অর্থাৎ সরে কেউ আসতে চাইছে না, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ব্যক্তি সুদীপ্তা চক্রবর্তী মনে হয় তাদেরকে আবেদন জানাবেন জুনিয়র চিকিৎসকদের? না না না, একেবারেই না। সুপ্রিম কোর্ট যে আবেদন জানিয়েছেন তারা জানিয়েছেন, জুনিয়র ডক্টরসরা সেটা মেনে নেবেন কিনা বা তাতে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ হ্যাঁ, সুপ্রিম কোর্টের মধ্যে জয়েন করতে হবে, রাইট। না হলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারেন, রাজ্য সরকারকে আর আটকানো যাবে না, সেটাই তারা বলেছেন যতদূর আমি বুঝতে পেরেছি। এবার সেটা জুনিয়র ডক্টররাই সিদ্ধান্ত নেবেন, এটা তো আমার সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আমি এতে হ্যাঁ না কিচ্ছু বলবো না। তারা যথেষ্ট বিবেচনা এবং সংযমের সঙ্গে প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে আনছেন। অনেক রকমের প্রলোভন আশপাশ থেকে আসছিল, তারা কোনো কিছুতেই পা দেননি। তাদের দাবি থেকে তারা 1 ইঞ্চি 1 সেন্টিমিটারও এদিক ওদিক নড়েননি। তো তাদের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, এবং আমি ডক্টরদের, জুনিয়র ডক্টরদের এবং সিনিয়র ডক্টরদের বেশ কয়েকটা কনভেনশন একাধিক আমি তাদের ওখানে গিয়ে তাদের কথা শুনে দেখেছি যে তারা ভিতর থেকে মানে রাগে, হতাশায়, ক্ষোভে ফুটছেন তারা। সুতরাং তারা নিশ্চয়ই একটা সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমার মনে হয়। সব দিক বিচার করে তারা যে সিদ্ধান্তই নেবেন, আমি সুদীপ্তা চক্রবর্তী হিসেবে তাদের সঙ্গেই থাকবো। এই সঙ্গে আমরা যদি দেখি 1 মাস ধরে বিভিন্ন ক্ষেত্রে মানুষ, যেমন আপনিও আন্দোলনে সামিল হয়েছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই আন্দোলনে সামিল হয়েছেন, এমনকি রাজনীতিবিদরা বিভিন্ন দলের তারাও কিন্তু সামিল হয়েছিলেন। এই যে আন্দোলন কোথাও থামছে না, এটা কোনো কিছুর ইঙ্গিত বলে কি মনে হচ্ছে? দেখুন, আমার জেনারেশনটা না, আমরা ছোট বয়সে মানে একটা উত্তাল পরিস্থিতি, পশ্চিমবঙ্গের সবাই মানে কিছু না পাওয়ার ক্ষোভ, ওই চেপে রাখার একটা মানে সবকিছুর থেকে ওই যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় তখন একটা নাম খুব শুনতাম, অগ্নিকন্যা। মমতা ব্যানার্জি হচ্ছেন অগ্নিকন্যা। সেই নামটা না, সেই টাইটেলটা না বহু মানুষকে বোধহয় একটা আশার আলো দেখিয়েছিল। এরপর তারা যখন ক্ষমতায় আসেন তখন মানুষ, আই এম শিওর 51% বেশি মানুষ তাতে হ্যাঁ বলেছিল। সেই কারণেই এই সরকার এসেছিল। তাই প্রচন্ড একটা বল, ভরসা, সাহস, আশার জায়গা ছিল এই সরকারের প্রতি। কিন্তু গত কয়েক বছরে ক্রমশ তাদের অত্যাচারে, তাদের মানে লাগাম ছাড়া দুর্নীতিতে মানুষ দেখতে 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 একজন দুজন করে প্রতিবাদ করেছে, এবং যেই প্রতিবাদ করেছে তাকে কোট আনকোট শাস্তি দেওয়ার ব্যবস্থা এমন করে হয়েছে, মুখ বুজে চুপ করে বেশ কিছু মানুষ ছিলেন। এই একটা মানে এই অভয়ার ঘটনাটা না একটা দেশলাই কাঠির মতো গিয়ে পড়েছে ওই স্তূপের উপরে। এখন এই যে জ্বলে গেছে না আগুনটা, এবার পুরো বাংলায় নিজেরাই মানে বাংলার মেয়েরা সবাই অগ্নিকন্যা হয়ে গেছে। এখন এই আগুন আর থামানো যাবে বলে আমার মনে হয় না। সুদীপ্তাদি প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। আপনার এই প্রসঙ্গ ধরেই আমি প্রত্যেকের একটুখানি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যে এই লড়াই এখন আর থামানো যাবে না, এই কথা কেন বলছেন, শাশ্বতীদির সঙ্গেও কথা বলবো। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের আজকের এই শুনানির পর নির্যাতিতার মা কি বলেছেন শোনাবো। না, আশাহত হয়নি, ডাক্তাররাও তো মানে তাদের দাবি রেখেছে। তারা যদি নিজেদের মানে সিকিউর না মনে করে কাজের জায়গায়, তারা আন্দোলনে কি করে ফিরবে কাজে? আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু
মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি, বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। শাশ্বতী বলুন। আগামী কর্মসূচি নিয়ে যেটা আজকে আমাদের প্রশাসনিক প্রধান বললেন, রাতে আন্দোলন করতে দিয়েছি, আমি যদি ঠিক ভাষাটা কাছাকাছি ভাষা এরকম, তো আমার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু রাতে যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন তাদের ওপর পুলিশি সন্ত্রাস এবং পুলিশের সঙ্গে বারাসাতে পুলিশি সন্ত্রাস হয়েছে, মাথাভাঙাতে পুলিশের সঙ্গে সঙ্গে অন্যরা ছিল, সন্ত্রাস করেছে, বিভিন্ন জায়গায় ছবি মুছতে বাধ্য করা হয়েছে। যদি আপনি কোনো নিগ্রহের ছবি আঁকলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তো আন্দোলনে নেমেছিল, তারাও তো একই রকম ভাবে শাস্তি চেয়েছে, তারাও তো ইতিমধ্যে বারবার করে দাবি জানিয়েছে যাতে বিচার পাওয়া যায় অতি দ্রুত। তো সেই জন্যই আমি বলছি যে আজকে যখন এরপরে কি রাতের আন্দোলনে বেরোলে এবার পুলিশকে ঢালাও, পুলিশ এবং তার নিজের রাজনৈতিক দলের প্রতি কি ঢালাও একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে এরপর থেকে রাতে বেরোলেই তাদের সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু করতে হবে? কারণ এই আন্দোলনে যেহেতু ঘটনাটা রাত্রে ঘটেছিল, কর্মক্ষেত্রে ঘটেছিল, মেয়েদের প্রতিবাদের একটা অন্যতম জায়গা হচ্ছে রাত দখল, যে রাতটাও আমাদের সমান অধিকার আছে, আমরা রাতে কোনো সুরক্ষা চাই না, রাতে আমাদের কোনো সুরক্ষা দিতে হবে না, রাতে কাজ করবে না, এই দিকটা আমরা মানব না। সেই জায়গা থেকে এই মেয়েরা আরও বেশি রাত দখলের জায়গাটা কিন্তু তাদের স্টেটমেন্ট যে আমাদের পড়ার ক্ষেত্র, আমাদের রাস্তা, আমাদের কাজের ক্ষেত্র, আমাদের সমস্ত জায়গায় আমাদের সুরক্ষা দিতে হবে এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেইটাকে ভাঙতেই কি বলা হচ্ছে? এতদিন দিয়েছি, শাশ্বতী আসবার চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শতরূপ ইতিমধ্যেই বলতে চাইছে যে জায়গায় দাঁড়িয়ে রাতেও আমাদের সমান অধিকার রয়েছেন। শাশ্বতীদের এই কথা সূত্র ধরে সঙ্গে স্ফুলিঙ্গর প্রসঙ্গ উঠে এসেছে, জানবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত আমাদের এই আলোচনা। ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনেতা অরিত্র দত্তবণিক। অরিত্র ইতিমধ্যে আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে। সুদীপ্তাদির কাছে আরো একবার যাব। সুদীপ্তাদি, আপনি বললেন একটু আগেই যে আন্দোলন স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে, কেন মনে হলো? কারণ এরকমটা আমাদের জীবদ্দশায় আমরা কেউ দেখিনি, এরকমটা আগে কখনো হয়নি। এক একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা আমি বলবো, সেগুলো খুবই দুঃখজনক। আমরা হা হুতাশ করি, লজ্জা পাই, খারাপ লাগে, কিন্তু আমরা যে যার নিজের কাজটা চালিয়ে যাই আর তার সঙ্গে শুধু ভাবতে থাকি যে হে ভগবান আমরা কোথায় আছি, কি হচ্ছে, এবং পুরো ব্যাপারটাতে এত বীতশ্রদ্ধ যে আমরা এটার পার্ট হতে চাই না। কিন্তু ওই যে বললাম একটু আগেই যে সবকিছু জমতে 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 এরকম স্তূপ হয়ে গেছিল, সেই স্তূপের উপর না জাস্ট একটা জ্বলন্ত কাঠি জাস্ট ছোড়া হয়েছে আর কি এই ঘটনাটা। এবং এই যে মানে দাবানলের মতো, আমি স্ফুলিঙ্গ বলবো না, এটা আর স্ফুলিঙ্গ নেই, এটা দাবানলের মতো ছড়িয়ে গেছে। এটাকে আটকানো আর সম্ভব নয়। মানে কাজ ডেফিনেটলি করতে হবে। আপনি চাইলেই কি আপনি এখন আন্দোলনে যেতে পারছেন? যদি আপনার ইচ্ছাও থাকে, আপনি তো আপনার কাজটা করছেন স্টুডিওতে বসে। তো আমরাও হয়তো কেউ শুটিং করছি, কেউ নাটক করছি, গায়করা গান গাইছেন, কিন্তু যতটুকু সময় পাচ্ছি মেন্টালি ফিজিক্যালি আমরা এই আন্দোলনের সঙ্গে থাকার চেষ্টা করছি। যে বাড়ির মহিলারা রান্নাঘর, বাচ্চা মানুষ, পড়াশোনা এসবের বাইরে কোনো কিছু তাকানোর ফুরসত পেতেন না, তারা আজকে দিনে রাতে রাস্তায় নামছেন। যারা নিজেকে নিয়ে থাকতেন, স্লোগান শুধু কানে শুনেছেন আর বিরক্ত হয়েছেন, তারা আজকে স্লোগান দিচ্ছেন রাস্তায় নেমে। এটা কোনো ছোট কথা নয়, এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। আর এই দাবানলের মতো ছড়িয়ে যাওয়া আগুন এত সহজে তো নেবার নয়। যারাই আন্দোলনের সঙ্গে জড়িত বা জড়িত নয়, তারা কি বলছেন, কোথায় দাঁড়িয়ে রয়েছে তাহলে পরিস্থিতি, খোঁজার চেষ্টা করবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
আমি প্রত্যেকের কাছে একটু আগেই সুদীপ্তা চক্রবর্তী যে কথা বলেন, অর্থাৎ এই মুহূর্তে আন্দোলন যেখানে দাঁড়িয়ে রয়েছে সবাই ডিমান্ড ফর জাস্টিসের জায়গা এবং স্ফুলিঙ্গ। কি মনে করছেন এর সঙ্গে যারা জড়িত, তাদের প্রতিক্রিয়া নিয়ে নেব। অদিতি, সবচেয়ে বড় কথা না, এই আন্দোলনটা সবচেয়ে মানে যে আসার জায়গায় একটু আগে কথা হচ্ছিল, আর যেটা সুদীপ্তাদি বললেন স্ফুলিঙ্গ, আমরা না প্রত্যেকেই মনে করছি আমরা এই আন্দোলনের অঙ্গ। আমরা প্রত্যেকেই ভাবছি এই মেয়েটি আমাদের বাড়ির মেয়ে হতে পারতো। এটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় জায়গা, যেখান থেকে সবাই স্লোগান দিচ্ছেন। ডাক্তাররা তো বলছেন আমার দিদির বিচার চাই, আমরা বলছি আমার বোনের বিচার চাই, কেউ বলছেন আমার মেয়ের বিচার চাই, কেউ গলা ফাটিয়ে গলায় রক্ত তুলে চিৎকার করছেন মেয়েটাকে মারলি কেন। কারণ আমরা সবাই ধরে নিচ্ছি এটা আমাদের জায়গা, আমাদের সাথেই হচ্ছে। হ্যাঁ, যেটা বলছি যেটা, এবং এই আবেগটা যেটা দেবলীনাদি বলছেন, যে এই আবেগটা একটা রাগ, একটা ভীষণ রাগ, যে কোনো সময় মানুষ সেই জিনিসটার সঙ্গে সবচেয়ে বেশি রিলেট করতে পারে, যেটা আমার সঙ্গেও হতে পারতো। এই মেয়েটি আমার বাড়ির মেয়ে হতে পারতো, আমি হতে পারতাম, আমরা যে কেউ হতে পারতাম। এই অসম্ভব কাজের জায়গায় এইভাবে একটা মৃত্যু, এটা আমাদের সঙ্গে যে কোনো সময় হতে পারতো। সেই জন্য প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমেছেন, প্রত্যেককে, মানে আমি এর আগের বারও বলেছি যে সকল শ্রেণীর মানুষ তারা প্রত্যেকে এগিয়ে আসছেন যে প্রোটেস্ট করতে, কারণ সবাই ভাবছেন এটা আমার হতে পারতো, এটা আমার। দেখো, আমার তো মানে আমার একটাই বক্তব্য যে আজকে যে আন্দোলনটা হচ্ছে সেটা প্রতিবাদের প্রতিরোধের আন্দোলন তো বটেই। যে এত স্বতঃস্ফূর্ত জনরোষ কেউ কাউকে শিখিয়ে দিচ্ছে না, সবাই নিজের ইচ্ছায় আসছেন। আমার প্রচুর বন্ধু বান্ধব যারা কখনো সাথে পাশে থাকে না, থাকতে চায়ও না, একদমই লিস্ট ইন্টারেস্টেড, লিস্ট বদার্ড, তারাও আসছেন। তার মানেটা কি কোথাও গিয়ে খুব পার্সোনালি লেগেছে এটা মানুষের বুকে। কারণ আমরা জানতে পেরেছি মেয়েটি যখন নির্যাতনের শেষ পর্যায়ে পৌঁছে যায়, আমাদের বোন অভয়া, তখন তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। এটা আমি ভুলতে পারছি না, এবং আমি দুঃস্বপ্নও দেখেছি, এইগুলো এত ট্রিগার্ড হয়ে গেছি আমরা। কিন্তু শুধুই যে আমার মনে হয় এটা শুধু আমাদের প্রতিবাদের আন্দোলন নয়, এই যে গাদা গাদা ছেলে মেয়ে রোজ নিজেদের কাজকর্ম করে না করে, সামলে না সামলে রাস্তায় নামছেন, বাড়ির বউরা মেয়েরা, এটা কোথাও গিয়ে না এই অভয়ার মাকে, আমাদের কাকিমাকে বলে দেওয়া যে আপনি এক মেয়েকে হারিয়েছেন, সেই ভয়েড পূর্ণ হবে না, সম্ভব না। কিন্তু আমরা আছি সন্তান হয়ে। এই আন্দোলনটা, হ্যাঁ, এই আন্দোলনটা আমাদের ওনাকে এটাই মনে করিয়ে দেওয়ার যে আপনার মেয়ের জন্য, আমাদের বোনের জন্য আমরা তো জাস্টিস চাইছি, কিন্তু সঙ্গে এটাও বলছি যে মা আপনি একা নন, আমরা আছি। এক্স্যাক্টলি সেই জায়গা রয়েছে। ডক্টর কুণাল সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। কুণাল দা, 1 মাস পেরিয়ে গেল এই আন্দোলন চলছে, আমরা দেখেছিলাম আপনিও রাস্তায় নেমেছিলেন, আপনাকে লালবাজারেও যেতে হয়েছিল, তারপরও এই মুহূর্তে আন্দোলন চলছে, কিভাবে দেখছেন? দেখো, আমরা কেউ তো এই পরিস্থিতিও চাইনি, এই নৈরাজ্য, আমরা এই নৃশংসতাটাও আমরা চাইনি। এখন যে সময়ের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, এটা হয়নি বা যেন এটা ঘটেনি এইটা মনে করার কোনো রকম বিলাসিতা আমাদের নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুনছিলাম যে যারা আমাদের সহবক্তারা যে কথাটা বলছিলেন, তার প্রতিটা অক্ষর সত্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় একটা জিনিস আমাদের একটু স্বীকার করতে হবে। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের নিড, ক্রাই, ডিমান্ড ফর জাস্টিস, সেটা যতটা সত্যি, তার সঙ্গে সঙ্গে এটাই সত্যি যে এই জাস্টিসটা এক্ষুনি একটা ইনস্ট্যান্ট জাস্টিস হিসেবে আমাদের সামনে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। এই যে পদ্ধতিটা, আমি কোনো মতেই, আমার আইন টাইন সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই। এখন কথাটা হলো, এটা 2 মাসের পদ্ধতি না 3 মাসের পদ্ধতি না 4 মাসের প্রসেস আমি জানি না। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস এটা কি কোনো রকম নিষ্পত্তিতে আসবে, কোনো রকম কনক্লুশনে আসবে, না সেই ওই 5 দিন ধরে সাংঘাতিক ঘরমার্ত একটা ক্রিকেট খেলা খেলে ম্যাচ ড্র বলে বাড়ি চলে গেলাম, সেই রকম একটা অমীমাংসিত জায়গায় থাকবে, তাও আমরা জানি না। সুতরাং আমাদের মধ্যে যে ভিতরটা একেবারে উদ্বেল হয়ে রয়েছে, যে আমাদের ভেতরটার মধ্যে যে আলোড়ন জাস্টিসের জন্যে, সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজেকে খানিকটা বোঝাতে হবে যে দিস ইজ গোয়িং টু টেক টাইম। কুণাল দা, একটুখানি আটকাচ্ছি, আপনি যে কথা বললেন, আমাদের মনের ভেতরটা ঠিক যতটা উদ্বেল হয়ে রয়েছে, আর ঠিক এই পরিস্থিতিতে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও গিয়ে হাজির হয়েছিলেন আন্দোলনে। ঋতুদি, 1 মাস হয়ে গেছে আন্দোলনের, এরই মধ্যিখানে আমরা দেখেছিলাম যে আপনিও গিয়েছিলেন আন্দোলনে সামিল হবার জন্য, প্রতিবাদের কথা বলার জন্য, কিন্তু সেখানে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। সেই বিষয়টাকে সঙ্গে নিয়েও আজ 1 মাস পর ঋতুপর্ণা সেনগুপ্ত এই আন্দোলনকে কোন চোখে দেখছেন?
ঋতুদি একটু আনমিউট করে যদি আমাদের সঙ্গে কথা বলেন, আপনার কথা স্পষ্টভাবে পৌঁছবে। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে ঋতুদি, বলুন। বলছি আমরা মোটামুটি সবাই একই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমরা সবাই একটা ফুল লেন্থ জাস্টিসের জন্য ওয়েট করছি, যেখানে মানে আমরা যেগুলো বুঝতে পেরেছি যে যেখানে আমাদের শঙ্কাগুলো আছে সেগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি এবং মানে পরিপূর্ণ জাস্টিসের জায়গাটাকে যদি আরো ক্লিয়ারলি বুঝতে পারি, তো সেখানে সেটার জন্যই অপেক্ষা করে যাচ্ছি আর কি, এবং অপেক্ষা করে থাকবো। 1 মাস ধরে একটা আন্দোলন চলছে। 9ই আগস্ট পুরো বিষয় সামনে আসে ঘটনা ঘটার পর। 9ই সেপ্টেম্বর 30 দিন কেটে গিয়েছে, তারপরেও আন্দোলন থামার এখনো পর্যন্ত লক্ষণ দেখা যাচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে কি মনে হয় আপনার নিজের? সেটা তো আমি বলতে পারবো না, আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং ওয়েট করতে পারি যে যারা যে এজেন্সি এটাকে টেক আপ করেছে এবং যেটা নিয়ে খুব খতিয়ে দেখা হচ্ছে বিষয়গুলো, তাই জন্যই তো এত মানুষের সোচ্চার হচ্ছে, এত মানুষ মানে তাদের সংগ্রামকে সামনে এনেছে। তাদের আমার মনে হয় আমাদের কাছে এখন এটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি, যে এইটা যদি আমরা সমাধান না করতে পারি তাহলে বোধহয় আমরা আরো অনেক বেশি পিছিয়ে যাব, এবং এই ধরনের ঘটনার মীমাংসা যদি না হয় তাহলে সামনের দিনগুলো আমাদের খুব ভালো হবে না বলে আমার মনে হয়। মানে অনেকটা অন্ধকারের দিকেই এগিয়ে যাব আর কি আরো। ঋতুদি, এই মুহূর্তে আপনি কলকাতায় নেই, কিন্তু এরপর যদি এরকম কোনো আন্দোলন সংগঠিত হয়, রোজই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নানান বক্তব্য বা নানান আন্দোলন, রাস্তায় নামছে মানুষ। একটি ঘটনা ঘটে গেছে আপনার সঙ্গে, আপনি গিয়েছিলেন এবং তারপর নানান বিষয় সামনে এসেছিল, নানান বক্তব্য। আপনি নামবেন এরপর রাস্তায়? আমি যাবার ঘটনাটা তো একটা মানে সেটা তো আমার ভেতরের পিওরেস্ট ইন্টেনশন থেকেই আমি গেছিলাম। সেটা আমি জানি আমার ইন্টেনশনস কি, আমার ভেতরের মানে আমার ভেতরের আবেদন কি বা আমার আবেগ কি, সেটা নিয়ে আমি গেছিলাম। এখানে যে মানুষগুলো আছেন তাদের সবারই সেই আবেগ যা আছে সেটা আমার সঙ্গে একই আবেগ আমি মনে করি, এবং আমি সেই আবেগে সামিল। তো সেইভাবেই গেছিলাম, কিন্তু সেখানে এমন কিছু মানুষ যারা আমার সাথে যেটা করেছে সেটা আমি মনে করি যে আমাদের সমাজের একটা খুব ভয়াবহ চিত্র, এবং কারা করেছে বলতে পারবো না, তবে যারা করেছে তারা বোধহয় নিজেও জানে না তারা কি করছিল। এবং একটি মহিলার বিচারের জন্য আমরা গেছিলাম, সেখানে যদি একটি মেয়েকে এভাবে হেনস্থা হতে হয় তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা কি নিয়ে লড়ছি সেটা বোধহয় তাদের কাছে কিছুটা পরিষ্কার নয়। এবং যারা সত্যিকারের আন্দোলন করছে এবং যারা সত্যিকারের প্রোটেস্ট করছে তাদের থেকে ব্যাপারটা ডিফোকাসড হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আলোচনায়। অরিত্র, আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকেই কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন, যার মধ্যে তুমিও রয়েছে, এবং বেশ কতগুলো ক্ষেত্রে তোমাকে ভোকাল হতে দেখা গেছে আন্দোলনে। কেন? দেখুন, প্রথম কথা, আমি এই আন্দোলনে বিভিন্ন রকম ভাবে যুক্ত হয়েছি, কখনো ভার্চুয়ালি, কখনো আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাড্রেস করে চিঠি পাঠিয়েছি। বেশ কিছু চিঠি আমি অন্যান্য ডিপার্টমেন্টে আমার নিজের উদ্যোগে পাঠিয়েছি, এবং আমার এলাকাতেও আমি আমার মতো করে বিভিন্ন মুভমেন্টে অংশগ্রহণ করেছি। এবং এর যদি প্রকৃত কারণ জানতে চান, তার যেটা মূল উদ্দেশ্য, সেটা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমটা আমাদেরকে মানুষ হিসাবে বিচার না করে কেবলমাত্র কিছু ডেটা বা সংখ্যা হিসাবে বিচার করছে। যখনই আমরা কোনো খুন নিয়ে কথা বলছি, মৃত্যু নিয়ে কথা বলছি, ধর্ষণ নিয়ে কথা বলছি, তখনই আমাদের আলোচনা করতে হচ্ছে যে আপনারা এনসিআরবি রিপোর্টটা দেখুন, এখানে এত লক্ষ মানুষের মধ্যে একটা মৃত্যু হয়েছে, এত কোটি মানুষের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। তো আমরা প্রত্যেকটা মানুষ বোধহয় মনুষ্যত্ব হারিয়ে আমাদের পলিটিক্যাল সিস্টেমটার মধ্যে শুধুমাত্র কতগুলো ওই একটা টেবিল বা অরিত্র, একটু আমাদের সঙ্গে থাকো। আমি একটু শতরূপ এবং তারই সঙ্গে সজলদার প্রতিক্রিয়া নিয়ে নেবো খুব সংক্ষেপে। পলিটিক্যাল সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে কেন, সজলদা? না দেখুন, এটা মানুষ আবেগের সঙ্গে করছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা অর্গানাইজড ফোর্স। আপনারা যতই মাননীয় বলুন, যতই মুখ্যমন্ত্রী বলুন, আপনারাও মনে মনে জানেন যে সমস্ত কিছু পর্দার আড়ালে তাঁরই হাতে ছিল। তিনি চাইলে সত্যিকারের বিচার দিতে পারতেন। টাকা নিয়ে ওই একেবারেই আপনার রাজনৈতিক বক্তব্য, আমাদের মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা খবর এবং সেই তথ্য আমরা তুলে ধরবো। একেবারে এটা আপনি স্পষ্টভাবে জানেন।
আপনার বক্তব্য প্লিজ এটা আপনি জড়িয়ে দেবেন, এটা আমার রিকোয়েস্ট। বলতে পারি শতরূপ? দেখুন, আমি খুব সংক্ষেপে একটা কথা বলছি, আমি যদি সেটা কাইন্ডলি বলার সুযোগ পাই। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যেভাবে আমাদেরকে পুজোয় সামিল হতে বলছিলেন, মানে ওনার এই উগ্রতা থেকে, মানে কি বলবো, মানে ওনার এই আকুলতা থেকে মনে হচ্ছিল যত প্রতিবাদী আছে গোটা পশ্চিমবাংলায় উনি বোধহয় সবাইকে এবার একটা করে পুজোর জামা কিনে দেবেন। কিন্তু আমরা জানতে চাইছি যে ওনার এই বাসনাটা কেন? আজকে তদন্ত করছে সিবিআই, জাস্টিস চাইছে রাজ্যের মানুষ, সিবিআইয়ের সাথে রাজ্যের মানুষ বুঝে নেবে আপনার সমস্যাটা কি হচ্ছে। মানুষ যদি আজকে আন্দোলন করেন, সারা রাত করুন, সারা দিন করুন, সারা দুপুর করুন। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজকে সকালবেলা একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে এবং এটা নতুন কোনো ঘটনা নয়। 2017 সালে সাউথ চায়না মর্নিং পোস্টে একটা বড় করে খবর বেরিয়েছিল, এই সন্দীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী হওয়াকালীন 2017 সালে হংকংয়ে একটা হেলথ কনফারেন্সে গিয়ে ওখানকার কুইন এলিজাবেথ হসপিটালে একজন নার্সের শ্লীলতাহানি করে ওখানে অ্যারেস্টেড হয়েছিলেন, বেশ কয়েকদিন জেল খেটেছিলেন। এবার আমি তোমাকে মেল নার্স, আমি একটা ছোট্ট কথা বলছি, আমি একটা ছোট্ট কথা বলছি, আজকে একটা গ্রুপ ডি কেউ যদি জয়েন করে কোনো রাজ্য সরকারের চাকরিতে, তারও একটা ব্যাকগ্রাউন্ড চেক হয়, পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী এবং অফিসার র্যাঙ্কের কর্মচারী হংকংয়ে গিয়ে জেল খেটে আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তাকে আরজি করের প্রিন্সিপাল করলেন, ফিরে আসার পরে অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। একটা বিরতির পর শতরূপ প্লিজ আমাদের সঙ্গে থাকো, প্লিজ সঙ্গে থাকো। খুব সংক্ষেপে প্রত্যেকের কাছে যাব। প্রথমেই সম্প্রীতির কাছে যাব। সম্প্রীতি, বিচারের দাবিতে মানুষ রাস্তায়, বিচারের আশা থেকে কত দ্রুত প্রত্যাশা, কি বলছেন তোমার সঙ্গে যারা রয়েছেন? খুব সংক্ষেপে। একেবারেই শিলাদিত্য, আমি সরাসরি চলে যাবো তাদের কাছে। কি মনে হচ্ছে? আমি খুব আশাবাদী, আমার মনে হচ্ছে বিচার আমরা পাবোই। বিকজ যেই দেশে মেয়ের বিচার নেই সেই দেশে মাকে আমরা পুজো করি কি করে, তাই না? একদম। আমি অ্যাজ এ হেলথ ওয়ার্কার আমি এখনও নিরাপত্তার অভাব ফিল করছি আমার কর্মক্ষেত্রে, এখনও সুবিচারের আশায় আছি। সুপ্রিম কোর্টের রায়ে আজকে কিছুই আমরা সুবিচার মানে সদুত্তর কিছু পাইনি, তাই আমরা চাইবো আরও সামনের যেগুলো ডেটগুলো পাবো নিশ্চয়ই আরও কিছু আশাবাদী কিছু পাবো। এই প্রথম আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি, এটা চলুক। এই জাস্টিস সবার জন্য, একজনের জন্য নয়। आजकल का मामला अब केवल कलकत्ता का मामला नहीं है, पूरे देश का मामला है। अब औरतों को जो भी घर से बाहर निकल रही है सुरक्षा चाहिए, और अब ये लड़ाई रुकने वाली नहीं है। এই লড়াই থামবে না, প্রত্যেকেই কিন্তু বলে দিচ্ছেন। কুণাল দা, চিকিৎসক হিসেবে জুনিয়র চিকিৎসকদের কি আহ্বান জানাবেন দ্রুত কাজে ফেরত আসার জন্য? সুপ্রিম কোর্ট নির্দেশ ইতিমধ্যেই আজই বলেছে। যে কোনো আন্দোলন, ডাক্তারদের আন্দোলন আগেও যেটুকু হয়েছে, এই মাপের আন্দোলন খুব একটা হয়েছে বলে আমার স্মরণে নেই, কিন্তু সময় আমাদের পক্ষে নয়। কারণ সেখানে মানুষের অসুবিধে হয় এবং যখন যতটা সময় এগোতে থাকে বিভিন্ন রকম চাপ এবং প্রেশারের মধ্যে আমাদের ডাক্তারদের হয়তো কাজে ফিরতে হয়। কিন্তু সেখানে আমাদের দু একটা কথা যেটা আজ মনে রাখতে হবে, যে আমরা সবাই কিন্তু এই আশায় আছি যে এই কেসটার একটা ক্লোজার হোক। প্রথমত এর সময় লাগবে। জুনিয়র ডাক্তারদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব যে তারা একটা বহু ভাগে বিভক্ত প্রফেশনকে তারা একসঙ্গে আনতে পেরেছেন এবং তাদের প্রতিধ্বনি আজকে আমাদের সাধারণ সমাজে পৌঁছে গেছে। আর আমরা যদি আজকে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এই আন্দোলন বিক্ষোভ থেকে একটা জিনিস করতে পারি, সেটা হলো ভবিষ্যতের ডাক্তারি পড়ুয়াদের, ভবিষ্যতের হাসপাতালকে, ভবিষ্যতের যে মেডিকেল কলেজগুলো, তার মধ্যে খানিকটা পরিচ্ছন্নতা, তার মধ্যে খানিকটা যুক্তিগ্রাহ্য একটা পরিবেশ আমরা ফিরিয়ে দিতে পারি। আমাদের বাগানে মাঝে মধ্যে আগাছা হবেই, একবার আগাছা কাটলেই যে জীবনে কোনোদিন আগাছা গজাবে না তা নয়, কিন্তু এবারে এই আগাছাগুলো নির্মূল করতে যে পুরো সোসাইটি এগিয়ে এসছে, পুরো সোসাইটির কথা বলছেন একেবারেই কুণাল দা। ঠিক এই প্রসঙ্গ নিয়ে শাশ্বতীদির কাছে একবার যাব। শাশ্বতীদি, চিকিৎসকদের কাছে বিশেষ কোনো আহ্বান? না, আমার চিকিৎসকদের কাছে বিশেষ আহ্বান নেই। নির্ভয়ার ঘটনার সময় নতুন বিএনএস, কারণ এই মামলাটা বিএনএস এর আন্ডারে যাবে, আইপিসির আন্ডারে যাবে না। আইপিসিতে একটা ধারা ছিল 166/4,
তাতে হচ্ছে যে কারণ নির্ভয়া ঘটনা কিন্তু মেয়েটি পড়ে আছে শীতের রাস্তায়, তখন কোন থানার আন্ডারে হবে তাই নিয়ে ঘটনাটা ঘুরেছিল। এক্ষেত্রে কোনো আবেদন সময় সংক্ষিপ্ত শাসক দিদি, আমি জাস্ট 30 সেকেন্ড দেব। তো তখন এই ধারায় বলা হয়েছিল যে দায়িত্বশীল আধিকারিক তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। একেবারে অপেক্ষা করতে হবে সেই জায়গায়। আমি শতরূপ এবং সজলদার প্রতিক্রিয়া একবার করে নেব। শতরূপ এবং সজলদার, চিকিৎসকদের প্রতি কোনো আবেদন, জুনিয়র চিকিৎসকদের প্রতি? না, আমাদের কোনো মানে আমার দিক থেকে কোনো, আমার পার্টির কথা বলতে পারি, ওনারা যে লড়াই করবেন তার সঙ্গে আমরা আছি। কিন্তু একটাই আমি আমার কথাটাই যেটা আগের বার বললাম শেষ করছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এবং সন্দীপ ঘোষের এই যে ইতিহাস, এটা দেখলেই বোঝা যাচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাকুলতা, কেন বোধহয় সঞ্জয় রায়ের বাড়ির লোকেও এতটা ব্যাকুল নয় আন্দোলন থামানোর জন্য যতটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকুল। কেননা যাবতীয় ইতিহাস সামনে চলে আসলে এবং যাকে বলে ফলিং ইন প্লেস, ইফ এভরিথিং ফলস ইন প্লেস, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানির মুখ দেখানো উপায় থাকবে না। খুব সংক্ষেপে প্লিজ। সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য ব্যবস্থা নিতে পারবে। সুপ্রিম কোর্ট এর আগে বলেছিলেন কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ চলবে না বা কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তা সত্ত্বেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। তো রাজ্য ব্যবস্থা নিতে পারবে, এটা তো আগেও বলা ছিল, রাজ্য তো আগেও চাইলে ব্যবস্থা নিতে পারত। আমরা বলছি যে তাদের আন্দোলন, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলে একসাথে আছি। শুধু দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবে যান, পুজো করুন, আর্চা করুন, হ্যাঁ, এই বলে যে বিপ্লবটা চলছে, যে বিদ্রোহটা চলছে, সেটাকে যে জল ঢেলে দিতে চাইছেন। রাজনীতির বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের বক্তব্য বা চিকিৎসকদের প্রতি কোনো আহ্বান কি রয়েছে আমি আবার সংক্ষেপে একটুখানি জেনে নেব। ঝিলম, ডাক্তাররা তাদের মতন করে আন্দোলন করছেন এবং আমি আপাতত তাকিয়ে আছি 17 তারিখের দিকে কি হয়। এবং অভয়ার যিনি মা তাকে বলতে চাই, কাকিমা আমি ঝিলাম, খুব সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, আমার অবদান খুব বেশি নেই সমাজে, কিন্তু আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ঝিলাম এখন আপনার পাশে এবং আমরা সবাই চাইবো আপনারা যেন ভালো থাকেন আমাদেরকে নিয়ে। অদিতি, আমাদের প্রথম থেকে যে দাবিটা ছিল সকল মানুষের হয়ে, যে আমরা ধর্ষিতার এই সাংঘাতিক মৃত্যুর ন্যায় বিচার চাই। আমরা জানতে চাই কারা এই অসম্ভব খারাপ ঘটনাটি ঘটিয়েছে এবং সেই সঙ্গে আমাদের বিভিন্ন নারী প্রান্তিক পরিচয় নিয়ে যে সমস্ত মানুষরা আছেন তাদের সুরক্ষা এবং নিরাপত্তা কর্মক্ষেত্রে নিশ্চিত হোক, এটা আমরা বারবার চাই। এবং নিরাপত্তার কথা। অরিত্র, খুব সংক্ষেপে চিকিৎসকদের প্রতি কোনো আহ্বান, জুনিয়র চিকিৎসকদের প্রতি আরজি করেন? দেখুন, অবশ্যই আমি বিচারের উপরে আস্থা রাখি, তার কারণ সম্প্রতি আমরা দেখেছি শিলিগুড়ির একটি ট্রায়াল কোর্টে একজন পক্সো আইনে একজন নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। 13 মাসের মধ্যে বিচারপতি তার ফাঁসি ঘোষণা করেছে। ফলে বিচার যে সম্ভব, এবং সেটা কিন্তু আমাদের রাজ্যের পুলিশই সেই তদন্তটা করেছিলেন। অপেক্ষা করতে হবে তার জন্য। দেবলীন, বিচার আমার সাথে নিশ্চয়ই সহমত হবেন মাননীয় সুপ্রিম কোর্ট, যেরকম জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড, সেরকম জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তাই আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি জাস্টিস পাবো। ছোট্ট করে বলছি, বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে এই যে বিষয়টা বলা হচ্ছিল, তাহলে যদি তাই হতো তাহলে পরে বয়স্ক মানুষরা মাঝরাত্রে প্রত্যেক দিন তাদের দরজা খুলে দিয়ে বলতেন না যে তোমরা আসতে পারো, তোমরা শৌচালয় ব্যবহার করতে পারো, তাদেরকে খাবার পৌঁছে দিতেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডাক্তারদের সব থেকে বেশি অসুবিধা হচ্ছে জুনিয়র ডাক্তারদের, কারণ আমরা নিজেদের কাজ করে আন্দোলন করছি, ওরা নিজেদের কাজ ছেড়ে আন্দোলন করছে। কাজে ওদের প্রতি আমাদের সহমর্মিতার দরকার। ওরা কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেতন পায় না, স্টাইপেন্ড পায়, ভলেন্টারি সার্ভিস দেয়। সর্বোপরি যদি আমি বিশ্বাস করে নিই যে সিপি পদত্যাগ করতে চেয়েছিলেন, কেন চেয়েছিলেন, তিনি কি ভুল করেছিলেন, কি অন্যায় করেছিলেন, কি গন্ডগোল করেছিলেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, এটা আমার প্রশ্ন। এটাও যদি আমরা জানতে পারি খুব ভালো হয়। তাহলে এবার ডক্টর ব্যানার্জির কাছে আসবো। আমি জানি না বোধহয় সব থেকে সংক্ষিপ্ত উত্তর চাইবো, কিন্তু সব থেকে কঠিনতম জায়গায় 1 আন্দোলনকারী, 2 চিকিৎসক, 3 আরজি করের প্রাক্তনী। শুরু হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস বলে, এখন আমরা আছি উই ডিম্যান্ড জাস্টিস। আজকে বার্তা গেছে আমরা পুজোর উৎসবে থাকবো, তা শারদীয়ার এই শুভ লগ্নে মায়ের কাছে এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ আমরা হতে পারি, সো দ্যাট উই ক্যান ব্রিং জাস্টিস। তার জন্য আমরা মায়ের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এইবারের পুজো উৎসবে অন্তত। এবং এই জায়গা থেকেই কিন্তু বারবার করে আমরা যে প্রশ্ন তুলেছি, সাধারণ মানুষ যে দাবিতে রাস্তায় নেমেছে, প্রথমে যেটা হয়েছিল একটু আগেই ডক্টর ব্যানার্জি যে কথা বলেন, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস 1 মাসের পর, আর আজ পুজোর কথা বারবার করে যেহেতু চলে আসছে, উই ব্রিং জাস্টিস। অর্থাৎ ব্যাখ্যা যাই হোক, সবাই কিন্তু বারবার করে বিচারের কথা বলছেন।
এটাই সব থেকে গুরুত্বপূর্ণ দিক। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু অপেক্ষায়, প্রতীক্ষায় এবং তাকিয়ে থাকবো সেই জাস্টিসের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।